তো আমাদের অপরাধের সহায়তা সংক্রান্ত আলোচনা করছে 107 থেকে 120-এর ক ধারা। তো এর প্রথম ধারাটাই হচ্ছে দেখেন 107। লেখা কি স্পষ্ট বোঝা যায় নাকি অস্পষ্টতা আছে? জি স্যার, বোঝা যায়। বোঝা যায়। তো আমরা দেখেই পড়বো এবং যাতে আপনারা সেই পয়েন্টটা নিজ চোখেই দেখতে পারেন। প্রথমে বললো যে কোনো বিষয়ের সহায়তা, একদম হেডলাইন অ্যাবেটমেন্ট এই শব্দটা দিয়ে আসলে এই ধারাটা শুরু হলো। তো এখানে তো প্ররোচনার কোনো সংজ্ঞা দেওয়া আছে বলেন তো এই ধারাটায় যারা পড়েছেন? এখানে প্ররোচনার কোনো সংজ্ঞা দেওয়া নাই, কিন্তু আমরা অনেক সময় রিটেনে জানতে চাইতেই পারি যে প্ররোচনা বলতে কি বোঝেন বা প্ররোচনা কি। এক কথায় হয়তো আপনার কাছে উত্তর একটা লাইন জানতে চাইতে পারে। এই জন্য আমরা বিভিন্ন বই থেকে আমি যেটা খুঁজে পেয়েছি সেখান থেকে এই সংজ্ঞাটা দেওয়ার চেষ্টা করছি। আমার কোনো বানানো সংজ্ঞা না। যে যে কাজ করলে অপরাধ হয় সে কাজ করতে ইঙ্গিত দেওয়া, সমর্থন দেওয়া বা উত্তেজিত করাকেই কি বলছে? প্ররোচনা বলছে। দেখেন আমি আন্ডারলাইন করে দিচ্ছি, ইঙ্গিত দেওয়া, সমর্থন দেওয়া বা উত্তেজিত করাকেই প্ররোচনা বলছে। এখন এই ধারাটাকে যদি বিশ্লেষণ করি তাহলে এই আসলে এই সংজ্ঞার উপাদানগুলোকে আসলে পাই কিনা। বলছে সহায়তা কখন অপরাধ হবে। সহায়তা এই যে তিনটা উপাদান আমরা একটু পরেই পাবো, যে সহায়তার যে উপাদানগুলো, তার আগে 3 নাম্বারটা তাহলে পড়ে ফেলি যে সহায়তার উপাদানগুলো কি কি। প্রথমটা বলছে ইনস্টিগেশন। এটা তো বুঝছেন, প্ররোচনা শব্দটা বুঝেন না? যে আপনাকে বললাম যে এটা বারবার করে বলছি যে এটা করো এটা করো এটা করো, এই যে আপনাকে বারবার করে ইনস্টিগেট করা, এটা কি প্ররোচনা বলছে। 2 নাম্বারটা হচ্ছে কি এক বা একাধিক ব্যক্তির সাথে চক্রান্তে, চক্রান্তে তার ইংরেজি শব্দটা বলছে কনস্পিরেসি, লিপ্ত হয়ে কোনো কার্য করে বা কার্য থেকে বিরত থাকে। এখন এখান থেকে একটা প্রশ্ন করি তো, কনস্পাইরেসি বা কনস্পিরেসি যে শব্দটাই উচ্চারণ করি না কেন, এখানে কনস্পিরেসি বা ষড়যন্ত্র হতে হলে সর্বনিম্ন কয়জন লোক লাগবে? প্ররোচনাদাতা একজন হলেই হবে স্যার, প্ররোচনা তো একজনই লাগে, একজনকে বলবে। আমি প্রশ্ন করেছি কনস্পিরেসি নিয়ে। জনকে, তার মানে দুইজন। সাথে যেন তিনটে, একজনকে বলবে আর তার একজন লোক লাগবে না সাথে? হ্যাঁ একজন আছে আর একজন, হ্যাঁ জি স্যার। এক্স্যাক্টলি, তাহলে এই অপরাধটা হতে হলে সর্বনিম্ন তো 2 জন লাগবে, নাহলে আপনি কার সঙ্গে হ্যাঁ কনস্পিরেসি দুজন করবেন? লাগবে। তাকে আপনি প্ররোচনা হ্যাঁ দিবেন। একজন। এবার ক্লিয়ার? এই যে এগুলো হচ্ছে একটু ট্রিকি, যে এখান থেকেও একটা প্রশ্ন আসতে পারে। নাম্বারটা হচ্ছে দেখেন ইচ্ছাকৃতভাবে কোনো কার্য বা কার্য করা হতে বিরত থাকতে সহায়তা করা। তা আমরা এই যে কার্য করা বা কার্য থেকে বিরত, আমরা এগুলো এতটা মনে রাখবো না। আমরা মূল শব্দটা মনে রাখবো যে ইন্টেনশনাল এইড বা সহায়তা, এই শব্দটা আমরা মনে রাখবো। 2 নাম্বার মনে রাখবো, প্রথমটা মনে রাখবো ইনস্টিগেশন, 2 নাম্বার মনে রাখবো কনস্পিরেসি বা ষড়যন্ত্র, 3 নাম্বার মনে রাখবো ইন্টেনশনাল এইড বা ইচ্ছাকৃতভাবে সহায়তা করা। ইচ্ছাকৃতভাবে সহায়তা করার অর্থ কি বুঝলো? যে আপনাকে আমি বললাম বা আপনি আমাকে বলছেন যে ওই কাজটা আমি করতে যাচ্ছি, অমুককে মারতে যাচ্ছি, তুমি আমাকে লাঠিটা দিয়ে সহায়তা করো। আপনি তো ডিনাই করতে পারতেন যে না ভাই আমি এই ধরনের অপরাধমূলক কাজে আমি থাকবো না, আমি আপনাকে কোনো ধরনের সহায়তা করতে পারবো না। কিন্তু আপনি যদি আমাকে লাঠিটা দিয়ে সহায়তা করেন, তার মানে ধরে নিচ্ছি কি আপনি ইন্টেনশনালি, আপনিও চাচ্ছেন যে আমি ওকে গিয়ে মেরে আসি। এই জন্য ইন্টেনশনালি এইড করার লক্ষ্যে আপনি লাঠিটা আমার হাতে তুলে দিয়েছেন। এরপর 4 নাম্বার পয়েন্টে তাহলে আমরা অলরেডি জেনে গেলাম যে সহায়তার উপাদানগুলো কি কি। এই উপাদানগুলোর কোনো একটা যদি উপস্থিত থাকে সেক্ষেত্রে ধরতে হবে যে সেখানে অ্যাবেটমেন্ট ঘটেছে বা অ্যাবেট হয়েছে। এরপর 4 নাম্বার পয়েন্ট, এমন গুরুত্বপূর্ণ ঘটনা যা প্রকাশ করতে বাধ্য হওয়া সত্ত্বেও তা ইচ্ছাকৃতভাবে গোপন রেখে কোনো কাজ সম্পাদন করার ব্যবস্থা করা বা উদ্যোগ নেওয়া। বিষয়টিকে আপনারা বুঝছেন? আপনি জানেন যে মিস্টার রহিম আজ রাতে অমুকের বাড়িতে চুরি চুরি করবে, আপনার হয়তো বন্ধু আপনাকে বলেছে, আপনি জানেন, কিন্তু আপনি সেটা কি করলেন? গোপন করলেন। এটাও আপনার কি হবে? অপরাধ বা প্ররোচনা হিসেবে গণ্য হবে। এগুলো কোত্থেকে নিয়ে আসছি আমি? এগুলো দেখবেন যে কিছু এক্সপ্লানেশন ওয়ার্ড আছে এই দণ্ডবিধির মধ্যেই, ওই ধারার মধ্যে, ওই এক্সপ্লানেশন থেকেই এই শব্দগুলো নিয়ে আসা। তাহলে এখান থেকে জানলাম কি যে কোনো কিছু গোপন করা সেটাও প্ররোচনা হিসেবে বা সহায়তা হিসেবে বা অ্যাবেটমেন্ট হিসেবে পরিগণিত হবে। 5 নাম্বার হচ্ছে কি কোনো কার্য করার পথ সুগম করে দেওয়া। আমি প্রশ্ন উত্তর পদ্ধতিতে দিয়েছি যে কোনো কার্য করার পথ সুগম করে দেওয়া কি প্ররোচনা বলে গণ্য হবে? অর্থাৎ আপনি দেখছেন যে আমি একটা কাজ করতে যাচ্ছি, কোনো একটা প্রতিবন্ধকতা ছিল বা সামনে দেখা যাচ্ছে একটা ওয়াল ছিল বা কোনো একটা গাড়ি ছিল, আপনি কি করেছেন? আমার পথটাকে সুগম করে দেওয়ার জন্য গাড়িটা সরিয়ে আমাকে রাস্তাটা ক্লিয়ার করে দিয়েছেন, যাতে আমি ওই অপরাধটা কি করতে পারি? ঘটিয়ে আসতে পারে।
বা এটা বিভিন্ন ভাবে আপনারা নিজে উদাহরণ তৈরি করতে পারেন, সেটাও একটা কি হবে, অপরাধ হিসেবে পরিগণিত হবে, অর্থাৎ প্ররোচনা হবে। এরপর 6 নাম্বার কি বলছে দেখেন, সরকারি অফিসার ক কোনো বিচারালয়ের পরোয়ানা মারফত চকে গ্রেপ্তার করার ক্ষমতা প্রদত্ত হয়। তার মানে কি, আদালত ককে, মিস্টার ককে একটা কি বলে পরোয়ানা দিয়ে, অর্থাৎ ওয়ারেন্ট দিয়ে বললো যে ওই যে মিস্টার চকে ধৃত করে নিয়ে আসো যাও। এবার খ উক্ত তথ্য অবহিত হয়ে গেল, খ এই তথ্যটা কোনোভাবে জেনে গেছে যে ক আদালতের আদেশ পেয়েছে এবং সে চকে ধরার জন্য অলরেডি রওনা দিয়েছে। সে এই তথ্যটা নিয়ে গ যে চ নয় এটা জানে। এই যে গতকালকেও পড়াতে গিয়ে একটা উদাহরণ দিচ্ছিলাম আপনাদের, জানে যে মকবুল এই ব্যক্তি নয়, কিন্তু ওর পিতার নাম ঠিকানা এগুলো মিল থাকায় তাকে ধরে নিয়ে আসছে। বিষয়টা ধরেন যে একরকম এরকমই, গ যে চ নয় এ সম্পর্কেও আসলে ও জানে, জানার পরেও কয়ের নিকট গ কে চ বলে পরিচয় করিয়ে দেয়। বিষয়টা এলাকার একটা ঘটনা মনে করেন তো এরকম যে আপনি দোকানে বসে আছেন, দোকানে বসে এসে আমি ধরেন ওয়ারেন্ট তামিলকারী অফিসার, আমি আপনাকে গিয়ে বললাম যে মকবুলের বাড়ি কোনটা বা মকবুল কোন জায়গায় থাকে, বা দোকানে হয়তো মকবুল বসে আছে। তখন আপনি কি করলেন, আপনি জানেন যে এই রহিম আসলে মকবুল নয়, আপনি রহিমকে দেখাই দিলেন যে স্যার আমি তো জানি এই হচ্ছে মিস্টার মকবুল, আপনি একে ধরে নিয়ে যান। আমি কি করলাম, আপনার কথায় বিশ্বাস করে ওই মিস্টার মকবুলকে, রহিমকে মকবুল মনে করে ধৃত করে নিয়ে আসলাম। এই যে আমাকে যে এইভাবে ভুল বুঝিয়ে বা আপনি এইভাবে যে ওকে বাঁচানোর উদ্দেশ্যে এই যে আরেকজন ব্যক্তিকে আমাকে দ্বারা যে ধৃত করলেন, আপনার কাজটা কি হিসেবে পরিগণিত হবে বলেন তো? তো অপরাধ স্যার, সে তো ইচ্ছা করে ইন্টেনশনালি জানেও বললো, এই তবে কাজটা স্যার করেছে। অ্যাবেটমেন্টের মধ্যে পড়ে। তাহলে উদাহরণটা কি বোঝা যাচ্ছে? আপনি দোকানের একটা উদাহরণ, যে আপনি দোকানে বসে আছেন, আমি আরো সহজ করে বলার জন্য এই দোকানের উদাহরণ নিয়ে আসলাম। এলাকায় হয় না, এলাকায় কিছু দুষ্ট মানুষ এরকম আছে না? স্যার আছে আছে। এই যদি ওয়াই স্পষ্টতা না থাকে তাহলে 107 ক্লোজ করব। এখন বলেন 107-এ এই যে রিড আউট করলে বললাম 107-এ এর বাইরে আর কিছু নাই। যদি প্রশ্ন আসে ঘুরাই ফিরাই এর মধ্য থেকে আসবে, কি মনে রাখতে হবে সেটাও বললাম। যে উপাদানগুলো যদি রিটেন আসে প্রশ্ন, এই উপাদানগুলো জানতে চাইতে পারে, যে ইনস্টিগেশন, কনস্পিরেসি, ইন্টেনশনাল এইড। প্রিলিতে যদি প্রশ্ন আসে ওই যে এক বা একাধিক ষড়যন্ত্র, তার মানে কি অবশ্যই দুইজন পার্সন এখানে থাকা লাগবে। আবার যদি আরেকটু প্রশ্ন আসতে পারে রিটেনে, এই উদাহরণটা থেকে একটা রিটেনে প্রশ্ন দিয়ে বলবে যে এর অপরাধটা কি হিসেবে গণ্য হবে, তখন আপনাকে এই প্ররোচনার বিষয়টা নিয়ে আসতে হবে। এখানে কারো কিছু জানতে চাওয়া 107-এ? না স্যার, যদি না থাকে কন্টিনিউ তাহলে করুন। 108-এ স্যার অনেক একটু সময় যদি লাগবে। আবার একটু 108 বলতেন, সামারি ভাবে যদি একটু 107টা আবার বলতেন, এখন জয়েন করছি তো। একটু পরে জয়েন করেছেন, তাহলে আমি আবার জি একটু স্যার। ছোট্ট করে একটু রিপিট করে দিই। জি 107-এ স্যার। দেখেন মোট 1 2 3 4 5 করে 6টা পয়েন্ট আকারে দেওয়া আছে। এই 6টা পয়েন্ট কোত্থেকে, আমি নিজে এই বই পড়ে বানিয়ে দেওয়া। আমার এই পয়েন্ট গুলো বানানো, কিন্তু তথ্যগুলো আমার বানানো নয়, তথ্যগুলো ওই বইয়ের মধ্য থেকেই নেওয়া। তো প্রথমেই একটা জানতে চাইলাম আমরা, বা জানার চেষ্টা করি যে প্ররোচনার সংজ্ঞাটা কি, বা প্ররোচনা বলতে আসলে কি বোঝায়। যে কাজ করলে অপরাধ হয় সে কাজ করতে, এই যে দেখেন ইঙ্গিত দেওয়া, সমর্থন দেওয়া বা উত্তেজিত করাকে প্ররোচনা বলে। এটা একটা প্লেন ল্যাঙ্গুয়েজ, এটা বইয়ে কোনো সংজ্ঞা দেওয়া নাই। 2 নাম্বার আমরা পড়ছিলাম কি, যে সহায়তা কখন অপরাধ হবে। তো এই 2 নাম্বারটা পড়তে গেলে আমাকে আগে 3 নাম্বারটা লাগবে, যে সহায়তার উপাদানগুলো কি কি। তো 3 নাম্বারটা আগে আমরা কি কি পড়লাম, ইনস্টিগেশন পড়লাম, কনস্পিরেসি পড়লাম, ইন্টেনশনাল এইড পড়লাম। এই তিনটার কোনো একটা উপাদান যদি কারো আচরণে থাকে, কারো ঘটনায় থাকে, তাহলে বুঝতে হবে ওই লোকটা সহায়তা করেছে, ওই লোকটা অ্যাবেটমেন্ট করেছে। তাহলে ওই লোকটা কিসের আওতায় আসবে, শাস্তির আওতায় আসবে। কারণ কি, অ্যাবেটমেন্টের শাস্তি এই দণ্ডবিধিতে উল্লেখ করা আছে, যেগুলো আমরা পরবর্তী ধারাগুলোতে আমরা পাবো। এই তিনটা উপাদান সঙ্গে 2-কে কানেক্ট করার পরে আমরা 4 5 6 পড়লাম। 4-এ কি পড়লাম, যদি আপনি কোনো তথ্য ইচ্ছাকৃতভাবে গোপন রাখেন এবং ওই গোপন রাখার কারণে কোনো একটা অপরাধ সংগঠিত হয় বা সংগঠন করার উদ্যোগ নেয়, তাহলে সেটাও কি হিসেবে পরিগণিত হবে, এই গোপন রাখাটাও আপনার অ্যাবেটমেন্ট হিসেবে বা সহায়তা হিসেবে, অপরাধীকে বা অপরাধ করতে সহায়তা হিসেবে পরিগণিত হবে। এটা গেল একটা পয়েন্ট। 2 নাম্বারটা আমরা কি বললাম, যে যদি কোনো পথ সুগম করে দেওয়া, আপনি তার রাস্তাটা পরিষ্কার করে দেওয়া, সে একটা অপরাধ করতে যাচ্ছে,
তার রাস্তার যে প্রতিবন্ধকতা ছিল আপনি কি করেছেন, সেই রাস্তাটা পরিষ্কার করে দিয়েছেন। সে বাধাপ্রাপ্ত যে জায়গাগুলোতে বাধাপ্রাপ্ত হতো সেই জায়গাগুলো আপনি কি করে দিয়েছেন, ক্লিয়ার করে দিয়েছেন, পরিষ্কার করে দিয়েছেন, যাতে সে সহজেই সে অপরাধটা কি করে আসতে পারে, করে আসতে পারে। যেমন হতে পারে যে আপনি তথ্য দিয়েও সহায়তা করতে পারেন। আপনি একটা বাড়িতে চুরি চুরি করতে যাবে, আপনার বন্ধু আপনাকে বলেছে তুমি আগে থেকে ওই বাড়ির চারপাশে একটু রেকি করে রাখবা, যে কোন সময় ওখানে লোক থাকে না, বা একটা লোক ওই জায়গায় দাঁড়িয়ে ছিল, আপনি কি করলেন, যে এই ভাই এখানে দাঁড়িয়ে আছেন, চলেন যে আপনার সঙ্গে গল্প করে ওইদিকে, আপনি ওই লোকটাকে সাথে করে নিয়ে দোকানের দিকে চলে গেলেন। তার মানে কি, ও রাস্তাটা পরিষ্কার হয়ে গেল না, আপনার বন্ধুর চুরি করার রাস্তা ক্লিয়ার হয়ে গেল না। সেটাই পথটা সুগম করা বোঝাচ্ছে, সেটাও প্ররোচনা হিসেবে বা অ্যাবেটমেন্ট হিসেবে কি হবে, পরিগণিত হবে। আর 6 নম্বর উদাহরণটা যেটা বললাম, যে আমরা এলাকায় অনেক সময় দেখবেন যে যে আসল অপরাধী তাকে বাঁচানোর উদ্দেশ্যে আরেকজন অপরাধীকে ওই নাম দেখিয়ে ওই পুলিশ কর্মকর্তা দিয়ে কি করে দেয়, ধৃত করিয়ে দেয়। আর পুলিশ কর্মকর্তাকে ভুল বুঝিয়ে তাকে কি করা হয়, ধরানোর ব্যবস্থা করা হয় বা ধরিয়ে দেওয়া হয়। এরকম ধরনের যদি কাজ করে যে লোকটা এই ভুয়া তথ্য দিয়ে বা এই পুলিশ কর্মকর্তাকে প্ররোচিত করে অপর ব্যক্তিকে ধরানোর যে ব্যবস্থা করলো, যে আসল অপরাধী নয়, এই যিনি প্ররোচনা দিলেন তিনি এই অ্যাবেটমেন্টের দায়ে অপরাধী হিসেবে পরিগণিত হবে। এবার কি আর কেউ আছেন যে পরে আসছেন, পান নাই? যদি এখানে কারো প্রশ্ন না থাকে তাহলে আমি 108-এ যাব। 108টা বড় এবং খুবই গুরুত্বপূর্ণ। তো 108-এ দেখেন, প্ররোচনা দাতা বা প্ররোচনাকারী, ইংরেজি শব্দটা দেখবেন বইয়ে লেখা আছে অ্যাবেটর। তার মানে কি, যিনি অ্যাবেটমেন্ট করে তিনি তো অ্যাবেটর, তাই না? যিনি সহায়তা করছেন তিনি অ্যাবেটর, তার মানে কি ব্যক্তি নিয়ে আসলে আলোচনাটা করছেন। তো প্রথম পয়েন্টে আমরা 1 নম্বরে কি বললাম, যে প্ররোচনা দাতা বা প্ররোচনাকারীকে যে অপরাধ সংগঠনের সহায়তা করে। এই যে আমি আপনাকে চুরি করতে সহায়তা করলাম, আপনি কি হলেন বলেন তো, আপনি সরাসরি বাড়িতে ঢুকেছেন আর আমি আপনাকে সহায়তা করেছি, তাহলে কে অ্যাবেটর বলেন তো? আমি সহায়তা করছি, অর্থাৎ আমি যে সাহায্য করছি তাকে চুরির জন্য। আপনার বন্ধু চুরি করতে ঢুকেছে বাড়িতে, আর আপনি ওই যে গেটে একটা লোক দারোয়ান ছিল, দারোয়ানকে বলেন চলেন ভাই ওই জায়গাতে একটু চা খেয়ে আসি। তা আপনি তো অনেকক্ষণ থেকে বসে আছেন, চলেন আপনাকে এক চা খাওয়া আসি, কোনো টেনশন নেই, এখানে কিচ্ছু হবে না। তাহলে এই এখানে যে আপনি স্যার আমি দারোয়ানকে নিয়ে গেলেন, আমি সহযোগিতা করলাম স্যার, আমি অ্যাবেটর। তাহলে আপনি অ্যাবেটর। ভেরি গুড। এরপর 2 নম্বর পয়েন্টে দেখেন, প্ররোচনার অপরাধের জন্য কাজটি কি সংগঠিত হওয়া বাধ্যতামূলক, বা এটা দুইটা পার্ট আছে দেখেন। তাহলে এই প্রথম পার্টটা আগে উত্তর দেন তো, প্ররোচনার অপরাধের জন্য কাজটি কি সংগঠিত হওয়া বাধ্যতামূলক? না স্যার, বাধ্যতামূলক এখানে না। বাধ্যতামূলক নয়, এটুকু ক্লিয়ার। তার মানে কি, আমি আপনাকে বললাম যে এই অমুককে একটু খুন করে আসো, তার মানে কি এটুকু কি বাধ্যতামূলক, কাজটি সংগঠিত? আপনি তো বললেন যে না আমি খুন করব না। আমি যে আপনাকে প্ররোচনা করলাম, বা আমি যে মিস্টার রহিমকে প্ররোচনা করলাম যে যান মিস্টার মকবুলকে আপনি খুন করে আসেন, এই যে আমি তাকে প্ররোচনা দিয়েছি, আমার কিন্তু অপরাধ হয়ে গেছে। মকবুলের কি অপরাধ হয়েছে? না, কাজটা না সংগঠিত না স্যার, করা পর্যন্ত। হ্যাঁ, ও যতক্ষণ না সংগঠিত করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ওর অপরাধ হবে না, কিন্তু আমার অপরাধ হয়ে গেছে। তার মানে কি, প্ররোচনা ইটসেলফ, অর্থাৎ প্ররোচনা বলছি এই কারণে, অ্যাবেটমেন্ট শব্দটার কারণে। তো এই সহায়তা অর্থাৎ অ্যাবেটমেন্ট ইটসেলফ অ্যান অফেন্স। আমি যে তাকে প্ররোচনা দিয়েছি, কাজ সংগঠিত হোক বা না হোক, তাহলে এই প্রথম অংশটুকু আপনারা বুঝতে পারলেন যে কাজটি সংগঠিত হওয়া বাধ্যতামূলক নয়। এরপরে বা দিয়ে যে আন্ডারলাইন করা অংশটুকু আছে সেটা পড়বো। দেখেন, যে কাজে প্ররোচনা দেওয়া হয়েছে সেই কাজটি সংগঠিত না হলে কি শুধু প্ররোচনা দেওয়ার জন্য শাস্তি দেওয়া যাবে? অলরেডি উত্তর আপনারা পেয়ে গেছেন। অর্থাৎ যে কাজে প্ররোচনা দেওয়া হয়েছে, এই যে খুন করার কাজে প্ররোচনা দিলাম, সেই কাজটি সংগঠিত না হলো, অর্থাৎ খুনটা হলো না, এই যে আমি শুধু প্ররোচনা দিলাম এটুকুর জন্য, এই যে আমি প্ররোচনা দিয়েছি, অর্থাৎ আমাকে মিস্টার সুমনকে কি শাস্তি দেওয়া যাবে? অবশ্যই যাবে দেওয়া স্যার, যাবে। যাবে। এটা যাবে। কোথায় বলা আছে? এই যে আমি উদাহরণ আপনাদের বোঝার সুবিধার্থে ব্যাখ্যা টুয়ে কিন্তু বলে দেওয়া আছে। তার মানে কাজটি সংগঠিত হওয়া বাধ্যতামূলক নয়, অ্যাবেটমেন্ট ইটসেলফ অ্যান অফেন্স। এরপর 3 নম্বর পয়েন্ট দেখেন, যে ব্যক্তিকে প্ররোচনা দিয়ে যে কাজ করতে বলা হচ্ছে, এই যে আমি খুনের কথা বললাম যে যান আপনি খুন করে আসেন, যদিও সেই কাজটি করার সক্ষমতা তার নাই। ধরেন যে একটা 7 বছরের বাচ্চা, ও তো খুন টুন কিছু বোঝে না বা কোনো বক্তব্য বোঝে না, বা একটা অপ্রকৃতস্থ ব্যক্তি, একটা পাগল, ও বোঝে না যে এটা কনসিকুয়েন্স কি বা খুন করা কি জিনিস, সে বোঝে না।
কিন্তু আমি যে তাকে, সে বুঝুক আর না বুঝুক, আমি যে তাকে খুন করার জন্য প্ররোচনা দিচ্ছি, এর জন্য কি আমাকে শাস্তি দেওয়া যাবে? যাবে যাবে স্যার। স্যার। যাবে। এটা কোথায় বলা আছে দেখেন, ব্যাখ্যা 3-এ পাবেন। এরপর দেখেন, এই যে একটু আগে একটা ইংরেজি শব্দ উচ্চারণ করলাম যে অ্যাবেটমেন্ট ইটসেলফ অ্যান অফেন্স, এটাই হচ্ছে 4 নাম্বারটা, যে অপরাধের সহায়তায় কি একটি অপরাধ? ইয়েস, অপরাধের সহায়তায় একটি অপরাধ বা অপরাধের প্ররোচনা দেওয়াটাই একটা অপরাধ। এই যে আমি আপনাকে বললাম যে আপনি খুন করেন, আপনাকে প্ররোচনা দিলাম, আমার অপরাধ হয়ে গেছে। আপনি যতক্ষণ না খুন করছেন ততক্ষণ পর্যন্ত আপনার অপরাধ হবে না। তো এগুলো আপনারা একাধিক পড়েছেন, এই জন্য আপনাদের বুঝতে সুবিধা হচ্ছে। এবার 5 নম্বরে যাব। স্যার এই ক্ষেত্রে স্যার ষড়যন্ত্রের, একটা প্রশ্ন ছিল স্যার, স্যার একটা প্রশ্ন হ্যাঁ ছিল। বলেন বলেন। আমি আমি একজনকে প্ররোচনা দিচ্ছি, মানে খুনের সহায়তা করছে, আমি হচ্ছে অ্যাবেটর, কিন্তু সে দেখা গেছে যে খুন যদি করে ফেলে তাহলে কি আমি এ, খুনের শাস্তি পাবো? এগুলো আসি, আপনার উত্তর পেয়ে যাবেন। কেউ উত্তরটা দিবেন না, উনি উনার প্রশ্নে থাকুক। আপনি শেষ পর্যন্ত আমরা আগাই, আপনি যদি এই প্রশ্নের উত্তর না পান তখন আপনাকে ফার্দার প্রশ্নটা আমাকে করবেন, কেমন? আচ্ছা স্যার, আচ্ছা স্যার। আমার বিশ্বাস আপনি পেয়ে যাবেন, কিছুক্ষণের মধ্যে পেয়ে যাবেন। ষড়যন্ত্রে লিপ্ত থাকে কি অপরাধ হবে যদি তার ওই অপরাধ কে সংগঠন করবে তার বিষয়ে সে নাও জানে। তার মানে বিষয়টা এমন যে আমি আর মিস্টার করিম বলে করিমে একটা প্ল্যান করলাম যে আমরা খুনটা করাবো। করিম এমন একটা লোককে ঠিক করলো, তৃতীয় একজন ব্যক্তিকে, যার সম্পর্কে আমি জানি না। আমরা অনেক সময় বলি না যে দোস্ত তুমি এটা টেনশন করো না, বন্ধু তুমি এটা টেনশন করো না, আমি আমার মতো করে ম্যানেজ করে আমি করাই ফেলবো এটা। তার মানে কি আরো একটা থার্ড পার্টি আছে, যে থার্ড পার্টিটাকে ওই প্রথম ব্যক্তিরা যিনি প্ররোচনা দিচ্ছেন উনি আসলে চেনেন না বা জানে না। এই যে এই অজুহাতে এই প্রথম ব্যক্তির, অর্থাৎ ধরেন যে আমি প্রথম ব্যক্তি, এই যে প্রশ্নটা করলেন আপনি হচ্ছেন দ্বিতীয় ব্যক্তি, আমি আপনাকে বলছি যে এরকম একটা অমুক একটা খুন করা দরকার, আপনি বললেন যে কোনো অসুবিধা নাই, আমি লোক ঠিক করতেছি, এই লোক ঠিক করায় আমি এটা করাই ফেলবো, তোমার কোনো টেনশনের কারণ নাই। আমি তো, আপনি যে লোকটাকে ঠিক করবেন ওই লোকটাকে তো আমি চিনি না বা আমি জানি না তার সম্পর্কে বা আমি কিছুই বলিনি তাকে, তারপরেও আমার কি অপরাধ হবে? হবে স্যার। হবে স্যার। হবে এটা স্যার, এটা হবে। কোথায় তার বলা আছে? চিনাটা বড় কথা নয়, আচ্ছা এগুলো কাজটা তো পড়ি, করবে আপনারা এটাই। একদম শুনেন, এখানে যেভাবে চটচট করে উত্তর দিচ্ছেন, এই উত্তরটা যদি পরীক্ষার খাতায় দিতে পারেন তখন বলবো যে না আমি হয়তো একটু আপনাদেরকে বুঝাতে পেরেছি এবং আপনারা হয়তো বুঝতে পেরেছেন। এরপর দেখেন, এখন উদাহরণগুলো পড়বো এবং আপনার প্রশ্নের উত্তরটা আপনি পেয়ে যাবেন। দেখেন, ক, গকে খুন করার জন্য খকে প্ররোচিত করে। তা আপনারা যদি ক, গ, খ এভাবে বুঝতে অসুবিধা হয়, নাম ব্যবহার করবেন, যে কয়ে করিম, গয়ে গরিবুল্লাহ, ক্ষয়ে কি নাম দিব বলেন তো একটা, খুরশেদ। তাহলে খলিল। এই কয়ে কলিমুল্লাহ বা করিম এই গরিবুল্লাহকে খুন করার জন্য কাকে পরিচিত করে? খুরশেদকে পরিচিত করে। And খোরশেদ কাজটা করতে অস্বীকার করে যে না আমি এ ধরনের কাজ আমি করবো না। কয়ের কি এটা অপরাধ হবে? অবশ্যই হবে, অবশ্যই হবে, হবে স্যার, অবশ্যই হবে। অবশ্যই হবে স্যার। এই যে ক কি ধরনের অপরাধ করেছে? সে প্ররোচনার প্ররোচনা, অপরাধটা অ্যাবেটর। করেছে। রচনার অপরাধ করছে 107 ধারা। 100। এটা 108 হবে। 108 হবে, 7 হবে না। এখন কি শোনা যাচ্ছে? কল আসছিল আমার। জি স্যার, শোনা যাচ্ছে এখন। তাহলে অপরাধটা কি তার? ক খকে হত্যার প্ররোচনা প্রদানের অপরাধ করেছে। তার মানে কি ওই যে প্ররোচনা বললাম যে প্ররোচনাটাই আসলে অপরাধ, ক অপরাধ করে ফেলেছে, যখনই প্ররোচনা দিয়েছে তখনই অপরাধ করে ফেলেছে। এরপর 7 নাম্বার উদাহরণটা পড়ি একটা। ক গকে খুন করার জন্য খকে প্ররোচিত করে। দেখেন আগেরটার মতোই, উক্ত প্ররোচনা অনুসরণে খ গকে ছুরিকাঘাত করে। তার মানে কি ওকে হত্যা করার জন্যই তো গিয়েছে, তাই না? কি বুঝছেন উদাহরণটা পড়ে? ওই লাইন বাই লাইন পড়বো, তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা এখানে থেমে থাকবো। বলছে অনুসরণে খ গকে ছুরিকাঘাত করে। ওকে নির্দেশ দেওয়া হয়েছে কি? প্ররোচনা দেওয়া হয়েছে খুন করার জন্য। জি জি, হত্যা করার উদ্দেশ্যেই খুন প্ররোচনা দেওয়া হয়েছে। হত্যা খুন করার করার উদ্দেশ্যে সে উদ্দেশ্যে তো ছুরিকাঘাত করেছে। আচ্ছা এবার দেখি তাহলে এখানে থামি।
তার মানে উদ্দেশ্য ক্লিয়ার যে খুন করার জন্য গেল। গ জখম হতে আরোগ্য লাভ করে, তার মানে কি গ মারা যায়নি, বেঁচে গেল না। জি স্যার। জি এবার স্যার, বেঁচে গেছে। পরের অংশটা পড়ি। বেঁচে গেছে, এবার পরের অংশটা পড়ি। ক খুন করার জন্য খকে দুষ্কর্মে সহায়তা করার অপরাধে দোষী সাব্যস্ত হবে, নাকি জখমের অপরাধে দোষী সাব্যস্ত হবে? স্যার যে অপরাধটা করার জন্য প্ররোচনা দিচ্ছিল সেই অপরাধটার তার মানে জন্যই কি? সে শাস্তি পাবে। তার মানে খুন না জখম আমাকে বলেন, আমরা উদাহরণ থেকে যেহেতু পড়ছি খুনের জন্য তো উদাহরণের মধ্যে থাকি। করা হয়েছে, খুনের জন্য। এর জন্য স্যার। কোনের স্যার? তাহলে তাহলে খুনের অপরাধে দোষী সাব্যস্ত হবে, খুনের অপরাধে যে দোষী মানে সহায়তার যে শাস্তিটা আছে সেটার জন্য তিনি শাস্তি প্রাপ্ত হবেন, তাই তো? জি স্যার। জি স্যার। তার মানে কি জখমের জন্য পাবে না, কারণ অভিযুক্ত হবে। ভেরি গুড। এখন দেখেন পরের অংশটা কি। ক স্যার একটা খুন প্রশ্ন ছিল, করার স্যার জন্য। একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। স্যার আমার প্রশ্নটা হচ্ছে যায় যে আমি একজনকে প্ররোচনা দিয়েছি যে তুমি ওকে তার ডান হাতটা এ, ভেঙে দিব, ভেঙে দেওয়ার জন্য হুম। আমি তাকে প্ররোচনা দিয়েছি, কিন্তু সে ওই লোকটাকে খুন করে ফেলছে। আমি শুধু তাকে এবার আসেন, প্ররোচনা দিয়েছি আমি যে আবারও বলছি শুধু এগুলো প্রশ্ন আপনাদের বাড়ি তো করবো, আমি আগে পড়া শেষ করি। আমরা স্যার ইন টপিকের অ্যাডভান্স উপরে চলে গেলে টপিকে প্রশ্নগুলো যারা করি একটু টপিকের উপরেই করি, এটা তো আরেকটা বিষয়ের উপরে চলে গেছে। টপিকের উপরে করবো, একটা একটা সেকশন তো শেষ হয়নি প্রথম। দ্বিতীয় হচ্ছে আমি আপনাদের বলছি যে আমার মনে হয় 95% প্রশ্নের উত্তর আপনাদের এর মধ্যেই আছে। তারপরও যদি মনে আমি প্রশ্নকে বাড়িত করি না বা নিরুৎসাহিত করি না, অবশ্যই প্রশ্ন করবেন, কিন্তু কি হয় তখন আমাদের যে ফ্লোটা থাকে এটা একটু নষ্ট হয়ে যায়। আপনি একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন, আপনার মনের মধ্যে অনেক প্রশ্ন আসবে, এটাই স্বাভাবিক। একটু ধৈর্য ধরেন, হ্যাঁ। তারপর দেখেন ক খুন করার জন্য খকে দুষ্কর্মের সহায়তা করার অপরাধে দোষী সাব্যস্ত হবে। আমাকে বলেন এই 7 নাম্বার উদাহরণটা বুঝতে কারো অসুবিধা কিনা? আমি কিন্তু আন্ডারলাইন করে দিয়েছি, দেখেন বুঝতে অসুবিধা না নাই? স্যার, পারবেন এরপর যদি এখান থেকে প্রশ্ন আসে পারবেন? স্যার ইনশাল্লাহ পারবো স্যার। ইনশাআল্লাহ। এবং আরো একটু আপনাদের আশ্বস্ত করি, ওরা যখন এরকম ধরনের চ্যাপ্টার থেকে কোনো প্রশ্ন নেয় আপনি নিশ্চিত থাকেন ওরা বানায় ওভাবে দিবে না, হুবহু ওই ধরনের এই প্রশ্নগুলোই তুলাই দিবে। এরপর 8-এ যাব, দেখেন ক দোষজনক উদ্দেশ্যে, যদিও এরা বাংলাটা করেছে ইংরেজি থেকে, তো দোষজনক বলতে কি বলেন তো? মানে অপরাধমূলক উদ্দেশ্যে কোন শিশু বা পাগলকে, তা বলেন তো, শিশু ও পাগলকে এরূপ একটি কাজ করতে সহায়তা করে যে কাজ আইনত কোনো অপরাধ সংগঠনের যোগ্য ব্যক্তি। এরা কি অপরাধ সংগঠনের যোগ্য ব্যক্তি, কোনো শিশু বা পাগল? না না স্যার। স্যার, না স্যার। তারা এরা যে কোনো, এবং অযোগ্য। ক এই ন্যায় একই উদ্দেশ্যে সম্পন্ন কোনো ব্যক্তি কর্তৃক করা হলে অপরাধ বলে বিবেচিত হতো। তার মানে কি আমি যে আমার যে উদ্দেশ্য খারাপ, অর্থাৎ অপরাধমূলক উদ্দেশ্য যে আমার আছে, আমি শিশু বা পাগলকে আসলে বেছে নিয়েছি কি আমি একটা হয়তো ডিফেন্স নেওয়ার জন্য কৌশল হিসেবে, কিন্তু আমি যদি একটা স্বাভাবিক ব্যক্তিকে দিয়ে কাজটা করাতাম তাহলে কি অপরাধটা হতো না? হতো। অবশ্যই অপরাধ হতো, স্যার, অপরাধটা হতো। এই জন্য ওই যে শব্দটা ব্যবহার করেছে যে ক এ নাই একই উদ্দেশ্য সম্পন্ন কোনো ব্যক্তি কর্তৃক করা হলে অপরাধ বলে বিবেচিত হতো। আমরা এই স্টপে থাকি, এই দাঁড়িয়ে থাকি, তাহলে এইটুকু আমার মনে হয় ক্লিয়ার। এরপর এটুকু যদি ক্লিয়ার হন তাহলে পরেরটুকু ক্লিয়ার হয়ে যাবে। দেখেন এক্ষেত্রে কার্যটি সংগত হোক বা না হোক, ক কি ধরনের অপরাধ করেছে? সে এই যে যে কাজটি শিশু বা করার জন্য পাগলকে যে আমি প্ররোচনা দিলাম, সে যে তার কাজটি মানে কি? করার জন্য ওই পাগলকে বা নিযুক্ত করেছে সেই কাজটি করার অপরাধেই সে অপরাধী হবে। তার মানে কি আমি যদি কাউকে জখম করার জন্য বলি তাহলে আমি জখমের সংগঠনের সহায়তা করেছি, আমি যদি খুনের জন্য বলি খুনের সহায়তা করেছি, আমি যদি চুরির জন্য বলে থাকি তাহলে চুরির অপরাধের সহায়তা করেছি, অপরাধটি সংগঠিত হোক বা না হোক। এই যে কার্যটি সংগঠিত হোক বা না হোক আন্ডারলাইন করে দিয়েছি, আপনাদের কি করবে এই জায়গাগুলোতে কোনো কনফিউশন তৈরি করবে। এবার বলেন এই 8 নাম্বার উদাহরণে কোনো মানে অস্পষ্টতা বুঝতে? না স্যার, বুঝতে পারছি। আরেকটা কৌশল করি, এই যে আমি আন্ডারলাইন থেকে আপনারা একটা জিনিস হয়তো অনুমেয় হচ্ছে আপনাদের, যে একটা উদাহরণকে যখন পড়বো আপনি কি প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড মনে রাখতে পারবেন, বা এটা হিউম্যানলি পসিবল? না স্যার, শুধু থিমটা মাথায় রাখলেই হবে স্যার। থিমের সঙ্গে আমরা একটা দুটা শব্দ একটু মনে রাখার চেষ্টা করব, এবং এই জন্য আপনারা নিজে নিজে পরীক্ষা করবেন। কিভাবে পরীক্ষা করবেন? একটা উদাহরণ পড়ার পরে আপনার মনের মধ্যে কি আসছে আপনি একটু কল্পনা করবেন যে এরকম উদাহরণটা তো পড়লো, আসলে এটা অপরাধ হয় কি হয় না। যদি আপনার মেমোরিতে
প্রথমবারই উত্তর সঠিক হয়ে যায়, তাহলে ওই উদাহরণ নিয়ে আপনাকে কখনো ভোগাবে না। কিন্তু আপনার এরকম উদাহরণ পড়ার পর মেমোরি যদি নক করে এবং যে উত্তর মেমোরি দিচ্ছে অর্থাৎ বিবেক দিচ্ছে তার সঙ্গে যদি আপনি বইয়ের উত্তরে কোনো পার্থক্য পান, তাহলে সেই উদাহরণটা বারবার পড়ার চেষ্টা করবেন, তাহলে সহজ হয়ে যাবে। বেছে বেছে নিয়ে আসতে হবে, কমাই ফেলতে হবে যে কোনটুকু সহজ, কোনটুকু আমি সহজে পারি, ওটুকু বাদ, যে জায়গাগুলো জটিল ওই জায়গাগুলো আমি বারবার দেখবো। তো এরপরে আমরা 9 নম্বর উদাহরণে যাব। দেখেন ক, এই আমরা উদাহরণ যাচ্ছি কিন্তু প্রচুর সময় লাগবে, কারো ইয়া নাই তো, মানে এই স্লো নীতিতে গেলে অসুবিধা নাই তো? না স্যার, অসুবিধা নাই স্যার, সুন্দর হচ্ছে স্যার। না স্যার, কোনো এরপরে সমস্যা নাই স্যার। ক্যারি ওয়ান। এরপরে হচ্ছে দেখেন 9 নাম্বার। ক, জকে খুন করার উদ্দেশ্যে 7 বছরের কম বয়স্ক শিশু খকে এরূপ একটি কাজ করতে প্ররোচিত করে যার দ্বারা এই জয়ের মৃত্যু সংঘটিত হয়। তার মানে দেখেন আমি কি বেছে নিয়েছি, আমি একজন অপরাধমূলক উদ্দেশ্য অর্থাৎ একজনকে খুন করার উদ্দেশ্যে আমি একজন 7 বছরের কম বয়স্ক শিশুকে আমি বেছে নিয়েছি। কারণ আমরা জানি যে 9 বছরের নিম্নের শিশুর কি হবে না, অপরাধ হবে না। হবে না। এখন কি করি? খ, উক্ত দুষ্কর্মের সহায়তার ফলে আমি এমন ভাবে বাচ্চাটাকে রেডি করেছি, ও আসলে এটাতে রাজি হয়ে গেছে বা আসলে সে করবে, ও তো আর এত কিছু জানে না, হয়তো তাকে আমি খাওয়ার লোভ দেখিয়েছি, টাকা পয়সা দিয়েছি, চকলেট কিনে দিয়েছি, সে কি করলো কয়ের অনুপস্থিতিতে, তার মানে কি ওই ঘটনাস্থলে আমি নাই, যে আমাকে কিভাবে ধরবে, আমি তো ঘটনাস্থলে নাই, আমার উপস্থিতিতে কাজ যদি সম্পাদন করে, তার মানে কি ওই শিশু বাচ্চাটা গিয়ে যাকে আমি মারতে পাঠিয়েছি তাকে আসলে মেরে দিয়েছে এবং তার দ্বারা জয়ের মৃত্যু ঘটে। কয়ের কিরূপ শাস্তি হবে? খুনের শাস্তি হবে। এই বাচ্চাটার কি শাস্তি হবে এবার? না না, বাচ্চাটা বাচ্চার শাস্তি হবে না, হ্যাঁ, তাহলে যে এই পড়াশোনা প্রশ্নটা দিয়েছে তার শাস্তি হবে। স্যার, এই প্রশ্নটাও করতে প্রবচনা পারে, প্রবচনা হবে কিনা? দিয়েছে শাস্তি হবে। আমার মনে হয় 9 নাম্বার একদম ইজিলি বুঝছে। 10 নাম্বার। ক, খ, ক একটি বাঁশ দিয়ে আগুন লাগানোর জন্য পরিচিত করে। এর শব্দটা কে হবে? হ্যাঁ, কে, এখানে একারটা ছুটে গেছে। ক, খকে একটি বাঁশ দিয়ে আগুন লাগানোর জন্য পরিচিত করে। এবার দেখেন আন্ডারলাইন করা অংশটুকু আমরা বারবার পড়বো। খ, অপ্রকৃতস্থতার দরুন, মানে ও পাগল বা একটা উন্মাদ, সে কি বুঝে না, এই যে আগুন যে লাগাবে, সে আগুন লাগলে আনসাউন্ড যে মানুষ। সবকিছু পুড়ে নষ্ট হয়ে যেতে পারে, তার এই কনসিকুয়েন্স সম্পর্কে তার কোনো কি নাই, ধারণা নাই, বা এটা যে আইন পরিপন্থী এই বিচার বিবেচনা করারও তার সক্ষমতা নাই, অর্থাৎ সে বুঝার অযোগ্য। সে কি করলো, কয়ের প্ররোচনায় উক্ত গৃহে আগুন ধরিয়ে দিল। এখন বলেন তো, খ কি কোনো অপরাধ সংগঠন করেছে? না না স্যার, স্যার। না 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 জানি না, স্যার, কারণ বুঝে না। খ তো হচ্ছে যে আনসাউন্ড মাইন্ড, একটা করেছে খ কে? তো হচ্ছে যে পাগল উন্মাদ, কারণ হ্যাঁ, তার তো জ্ঞান অপরাধ নাই। করেছে কে? তাহলে যে প্ররোচনা দিয়েছে সে অপরাধ করেছে। করেছে স্যার এখানে অপরাধ। ক ক অপরাধ অপরাধ করেছে, করেছে তাহলে ক এখানে। কিসের অপরাধ করেছে আরেকটা প্রশ্ন। তার মানে কি আগুন লাগিয়ে দিয়ে যে আইন আইন আছে বা যে ধারা আছে তার অপরাধ করেছে, সেটা তার যদি পানিশমেন্ট, সহায়তা হ্যাঁ শাস্তি সেটা থাকে পানিশমেন্ট তাহলে পাই। শাস্তির অপরাধ করেছে। আচ্ছা, এরপরে যাব 11 নম্বর ধারায়। সরি, এখানে আরেকটা অংশ আছে দেখেন। এক্ষেত্রে ক কি ধরনের শাস্তি প্রাপ্ত হবে? বাসগৃহে অগ্নি সংযোগের অপরাধে সাহায্য করার জন্য দোষী গণ্য হবে এবং সে উক্ত অপরাধের জন্য বিহিত দণ্ডে দণ্ডিত হবে। অলরেডি আমার কথার মধ্যে এটা চলে আসছে এবং আপনারা উত্তর দিয়েছেন। এরপরে যাব আমরা 11 নাম্বার ধারায়। 11 নাম্বার এই উদাহরণটা, ক এই জকে হত্যা করার জন্য গকে পরিচিত করার উদ্দেশ্যে খকে পরিচিত করে। তার মানে দেখেন তো, ক হচ্ছে মেইন ভিলেন, আমরা বলি না এই ইয়াতে মানে সিনেমা দেখতে গিয়ে, তার মানে হচ্ছে ক হচ্ছে মেইন মাস্টার মাইন্ড। ভিলেন, মাস্টার মাইন্ড, ভেরি গুড, অর্থাৎ মাস্টার। ও উদ্দেশ্য করলো জকে খুন করার জন্য, তো ও টার্গেট হচ্ছে কি আমাদের জ, কিন্তু আমি প্রথমে ডাকলাম কাকে, গকে পরিচিত করলাম। গকে পরিচিত করার মূল কারণ হচ্ছে গকে যদি পরিচিত হয় ও গিয়ে খকে পরিচিত করবে এবং খ খুনটা ঘটাবে। তার মানে মধ্যখানে কয়জন পার্সন? মাঝখানে দুইজন। একজন স্যার। একজন না দুইজন দুইজন? স্যার, ক তো হচ্ছে মাস্টার, দুইজন। এই মাস্টারের সঙ্গে আরো দুজন আছে। দুইজন স্যার। দুইজন আছে সর্বোচ্চ এই স্যার। বোঝা যাচ্ছে কি, বোঝা যাচ্ছে যে কয়ের সঙ্গে আরো দুইজন আছে। ও কি করলো তিনজন দেখেন, সর্বোচ্চ। খ তদনুসারে
অর্থাৎ লাস্ট পার্সন যে আসলে অকারেন্সটা ঘটাবে, ও কি করলো, আসলে আমার ওই টার্গেটেড পার্সনটাকে গিয়ে খুন করে ফেললো। এই যে খ আর ক, অর্থাৎ হচ্ছে এই খ যে খুন করলো আর আমি মেইন মাস্টার মাইন্ড, আমার এই দুইজনের শাস্তি নিরূপণ করেন তো। সমান হবে স্যার শাস্তি। শাস্তি কি হবে? সমান হবে সমান। তিনজনের আচ্ছা, শাস্তি সমান স্যার, তিনজনের শাস্তি সমান। এখানে তিনজন ওভাবে নাই উদাহরণটাতে, ওই দুজনের বাক্যটা চেয়েছে। আপনারা এই যে আরেকটা শব্দ যে বললেন যে তিনজন, অর্থাৎ এই যে মধ্যে যে আরেকজন যে প্ররোচনা দিয়েছে, অবশ্যই তিনিও একই রূপ অনুরূপ শাস্তিতে দণ্ডিত হবেন। এই 11 নম্বর নিয়ে কারো কোনো দ্বিধাদ্বন্দ্ব? এটা আশা স্যার করি অনেকটা নাই। তো স্যার মানে সবাই না স্যার, যে কাজ করছে সবাই না স্যার স্যার বুঝে দোষী স্যার। গেছি। হ্যাঁ, এটা তো আপনারা বুঝছেন। শোনেন, আমি ভেঙে ভেঙে বলছি, শোনেন, সবাই কি একরকম মানে গ্রিপ নেওয়ার ক্ষমতা আছে? একরকম নাই। যে যার মতো করে হয়তো বোঝে। আমার টার্গেট হচ্ছে প্রত্যেককে নিয়ে, এই কারণে বারবার 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 ভেঙে ভেঙে আমি বলার চেষ্টা করছি। এরপর হচ্ছে 12 নাম্বার, জয়ের প্রতি বিষ প্রয়োগের নিমিত্তে ক ক্ষয়ের সঙ্গে একটি পরিকল্পনা করে। এই যে পরিকল্পনা, তার মানে কি? প্ররোচনার একটা উপাদান কনস্পিরেসি আমরা পড়লাম না, ষড়যন্ত্র পড়লাম না, তার মানে কি একটা ষড়যন্ত্র চলে আসছে। তাহলে ক আর খ মিলে ষড়যন্ত্র করছে, এরা দুইজন। সিদ্ধান্ত হয় যে ক বিষ প্রয়োগ করবে। ওই সিদ্ধান্ত মোতাবেক অতঃপর একজন তৃতীয় ব্যক্তি বিষ প্রয়োগ করবে। এ কথা উল্লেখ করে খ গয়ের নিকট পরিকল্পনার ব্যাখ্যা করে, একটু আগে আমি একটা উদাহরণ সম্পর্কে বলছিলাম যে থার্ড পার্টি আছে, আমি মিস্টার ক, আমি সেটা জানি না, আমার বন্ধু সেটা জানে। খ আমার বন্ধু, ওকে আমি পরিকল্পনা শেয়ার করছি, ও বলছে তুমি টেনশন কোনো কারণ নেই, আমি এটা বাস্তবায়ন করবো বলবো। কিন্তু সে ক এর নাম উল্লেখ করে না। এই যে আমার বন্ধু আমাকে বলেনি, যেখানে আরেকটা আমার তৃতীয় পার্সন, তার নাম অমুক। গ বিষ সংগ্রহ করতে সক্ষম হয়, তার মানে কি? এই তৃতীয় নাম্বার পার্সনটা হচ্ছে গ, আমার বন্ধু যাকে ঠিক করেছেন, ও বিষটি সংগ্রহ করে খকে এনে দেয় এবং ক বিষ প্রয়োগ করে। ফলে এই 29 জ, অর্থাৎ হচ্ছে যে জ নাম্বার ব্যক্তিটা ছিল, যাকে আমার টার্গেটেড পার্সন, সোজা কথায় সে মারা যায়। এক্ষেত্রে যদিও ক ও গ একই ষড়যন্ত্রে লিপ্ত হয়নি, মানে 3 নাম্বার পার্সনটার সঙ্গে কি আমার কোনো যোগাযোগ হয়েছিল? না স্যার। না স্যার, সুযোগ হয়নি। আমার যোগাযোগ হয়নি। তাহলে এই যে 3 নাম্বার পার্সনটা, অর্থাৎ গ, তাকে কি শাস্তির আওতায় আনা যাবে? এখানে তো স্যার সবাই দোষী স্যার, সবাই জড়িত না? এই সবাই অপরাধী স্যার এখানে। যাবে স্যার, যাবে। শুনেন, এটা তো আপনি কমন উত্তর দিলেন, স্যার। আপনাকে তো বইয়ে ওভাবে প্রশ্ন ওভাবে নাও করতে পারে। আপনাকে এই যে আপনি যেটা বললেন যে তিনজন সমান, হয়তো নৈবেদ্যিকে জানতে চেয়েছে নিচের কোনজন দায়ী হবেন, তখন আপনাকে তো খুঁজে বের করতে হবে। যা, কারেক্ট ভেরি স্যার। গুড। এই যে প্রায় এখানে অনেকগুলো উদাহরণ আমরা পড়লাম, অর্থাৎ বইয়ের, আমি চেষ্টা করেছি বইয়ের প্রত্যেকটা উদাহরণ এখানে নিয়ে আসার জন্য। এখন আমাকে বলেন যে বইয়ের এই উদাহরণ থেকে, এই উদাহরণগুলো আপনারা যারা দুই একটা ছোট ছোট প্রশ্ন করছিলেন, আমরা পড়া শেষ না করা পর্যন্ত একটু একটু ধৈর্য ধরেন, আপনাদের প্রশ্ন অবশ্যই আমি নিব। কিন্তু আমাকে বলেন, এই উদাহরণগুলো যে আমরা ভেঙে ভেঙে পড়লাম, আপনাদের জন্য একটু আন্ডারলাইন করে দিয়েছি, এগুলো থেকে যদি প্রশ্ন আসে তাহলে উত্তর করতে পারবেন কিনা? রিটেনেও কিন্তু প্রশ্ন আসতে পারে, বা মনে হয় এর আগে আশা প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন। ইনশাআল্লাহ স্যার। স্যার আমি সেদিন একটা প্রবলেম কোশ্চেন বলছিলাম, যেটা এবার পরীক্ষা আসছিল। হ্যাঁ, এইটা মনে হয় স্যার স্যার এইটা মনে হয় 108 ধারার সাথে মনে হয় রিলেটেড। আমি এটা একটু বলি। হ্যাঁ, বলেন তো। আম, আমি হচ্ছে এর আগের ক্লাস তো একদিন বলছিলাম 34 থেকে 38 ধারার হ্যাঁ সাথে হ্যাঁ, আপনাকে সিমিলারিটি বলার মনে পরে আমি হচ্ছিল। শুনলাম যে একটু অপেক্ষা করেন, তাই না? আমি মনে হয় থামিয়েছিলাম, বলেন, এখন বলেন। হ্যাঁ, কিন্তু স্যার মনে হচ্ছে 108 ধারার সাথে মনে হয় এটা যাচ্ছে। আচ্ছা, পড়েন তো স্যার এখানে প্রশ্নটা আছে পড়েন। এ বিষ প্রয়োগ করে বি কে হত্যা করার উদ্দেশ্যে বিষ ক্রয় করে। এ বিষ প্রয়োগ করে বি কে হত্যা করার উদ্দেশ্যে বিষ ক্রয় করে এবং উহা খাবারে মিশ্রিত করে। পরবর্তীতে বি এর টেবিলে পরিবেশন করার জন্য এ উক্ত খাবার বি এর কর্মচারী সি কে দেয়। বি উক্ত খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়লেও তাৎক্ষণিকভাবে চিকিৎসা গ্রহণের কারণে তার মৃত্যু হয়নি। পেনাল কোডের 1860 সংশ্লিষ্ট বিধান অনুসারে এ ও সি এর দায় নির্ণয় করুন। হুম,
তাহলে এখানে কি স্যার প্ররোচনার এটা বিষয় আসছে? হ্যাঁ, প্ররোচনার স্যার এখানে প্ররোচনার বিষয়টা আসে না, কিন্তু স্যার বিষ প্রয়োগ করে মানে ওই যে পার্টলি কাজ একটা আসছে না, যে বিষ প্রয়োগ করে বিকে হত্যা করার জন্য সে মানে বিষ কেনে, হ্যাঁ, কিন্তু হচ্ছে সে এটা খাওয়ার পরেও সে হচ্ছে আর কি হয়নি আর কি, মারা যায়নি। এখন হচ্ছে যে বিষ যে বিষটা ক্রয় করছে আর যে তার খাবার টেবিলে বিষটা সার্ভ করছে, এখন এদের দুইজনের দায়টা নিরূপণ করতে বলছে। একটু আরেকটু সামনের দিকে আগাই, দেখি আমরা পাই কিনা, তারপর আপনার ফাইনাল আপনার এই উত্তরে আসবো, কেমন? আচ্ছা, একটু অপেক্ষা করুন। 108-এর ক, দেখেন বাংলাদেশ আর বাংলাদেশের বাইরে। বাংলাদেশ শব্দটার অর্থই হচ্ছে অর্থাৎ বাংলাদেশের ভিতরে, আর বাংলাদেশের বাইরের অপরাধসমূহ সহায়তা দান। তার মানে এখানে দুইটা অংশ আছে, যে বাংলাদেশের ভেতরে যদি আপনি সহায়তা করেন আর বাংলাদেশের বাইরে যদি অপরাধের সহায়তা করেন, তার কি কি ব্যবস্থা আছে এই 108-এর ক নিয়ে আলোচনা করছেন। তো প্রথমটা বলছে যে বাংলাদেশের অপরাধ সংগঠনে সহায়তা করলে তার শাস্তি কি বাংলাদেশে দেওয়া যাবে? তার মানে দেখেন, আপনি যে অপরাধটা সংগঠনের সহায়তা করেছেন সেটা বাংলাদেশের বাইরে, তার শাস্তি কি বাংলাদেশে দেওয়া যাবে? জি স্যার, যেহেতু বাংলাদেশের জি নাগরিক স্যার, সে যাবে। প্রমাণিত হলে তাহলে দেখা বাংলাদেশ যাবে স্যার। এইটুকু তো আর কমন বুঝলাম, এখন যে এটা আরো স্যার, ক্লিয়ার তো বুঝবো বাংলাদেশের কোথায়? আপনারা পারেন, একটু এটা আপনারা পারেন, এটা আপনারা নিজেরাও পারেন। আমরা একটু উদাহরণটা জানি। বাংলাদেশী নাগরিক ক গোয়ায় অবস্থিত বৈদেশিক নাগরিক খ কে গোয়ায় একটি খুন সংগঠনের জন্য পরিচিত করেন। গোয়া মানে কি? ভারতের গোয়ায়। তো এই যে ভারতে যে অবস্থিত বৈদেশিক নাগরিক খ কে খুন সংগঠনের জন্য যে পরিচিত করলো, ক কোন ধরনের অপরাধ করেছেন? কোন সংগঠনের সহায়তা আপনি লিখে দিয়েছেন। কোন সংগঠনের সহায়তা, তার মানে এখানে দুইটা পেলাম আমরা, যে একটা হচ্ছে যে তার শাস্তি দেওয়া যাবে কিনা, আরেকটা উদাহরণে পড়লাম কি যে সে কি ধরনের অপরাধ করেছে। এর বাইরে আসলে এখানে কিছু নাই, একদমই ছোট্ট একটা ধারা। যদি প্রশ্ন না থাকে এগুলো আপনারা নিজেরাও পারেন। ওই যে আমরা 4 ধারা যেখানে পড়ে আসছিলাম, যে উগান্ডায় একটা খুন হলো বা উগান্ডার একজন নাগরিক বাংলাদেশে এসে খুন করেছে, তাকে শাস্তি দেওয়া যাবে কিনা, বা রংপুরে একজন বিদেশি নাগরিক চাকরি করার অবস্থায় একজনকে খুন করেছে, তাকে শাস্তি দেওয়া যাবে কিনা, এগুলো একাধিক উদাহরণ আমরা পড়ে আসছি। এরপরে দেখেন 109, দুষ্কর্মের সহায়তার ফলে সহায়তাকৃত কার্য করার শাস্তি এবং যেখানে কৃতকার্যের শাস্তির বিধান নাই। এইটা বুঝতে হলে এই যে আমি লিখে দিয়েছি, দেখেন যে এই ধারার দুইটা অংশ আছে। দুইটা অংশ আগে এভাবে আমি আপনাদের একটা উদাহরণ দিয়ে, ছোট্ট একটা উদাহরণ দিয়ে ক্লিয়ার করি। তার মানে কি, সহায়তা যখন আমরা বললেন যে ইটসেলফ অ্যান অফেন্স, আইনের কিছু কিছু বিধানে বা কিছু কিছু ধারায় সহায়তার শাস্তির কথা উল্লেখ করা আছে, যে আপনি খুনের সহায়তা করলে কি শাস্তি হবে, চুরিতে সহায়তা, আমি উদাহরণ হিসেবে বলছি আবারও, যে চুরি করতে সহায়তা করলে আপনার কি শাস্তি হবে, দস্যুতার ক্ষেত্রে সহায়তা করলে কি শাস্তি হবে, এগুলোর শাস্তি, সহায়তার শাস্তি আলাদা আলাদা করে বলা আছে। কিন্তু যদি কোথাও সহায়তার শাস্তি বলা না থাকে, তাহলে আমরা কিভাবে তার শাস্তি নিশ্চিত করব? স্যার, স্যার ওই তার যে কার্যটা সম্পাদন হবে ওই কার্যটা করে যে শাস্তিটা হবে তার ওই মানে কি, যে শাস্তি অপরাধটা হবে, অর্থাৎ যে অপরাধটা করবে, যে অপরাধটার জন্য শাস্তি নির্ধারিত আছে, তাহলে সেই আঙ্গিকে তার শাস্তি হবে, এটাই তো। জি জি স্যার। স্যার ওইটাই। তার মানে কি, দুইটা অংশ এটুকু ক্লিয়ার যে এখানে দুইটা অংশ আছে, যে সহায়তার শাস্তি যদি বলা থাকে তো ভালো, তার সহায়তার শাস্তি আমি দিয়ে দিলাম আইনের ধারা দেখে, যে এই চুরিতে সহায়তা করছে বা দস্যুতা করতে সহায়তা করছে, ডাকাতিতে সহায়তা করেছে, তার শাস্তি 5 বছর দিয়ে দিলাম, ক্লিয়ার। এটা নিয়ে তো আর বুঝতে অসুবিধা নাই। কিন্তু যদি সহায়তার শাস্তি বলা না থাকে, সেক্ষেত্রে যে অপরাধটা সংগঠিত হয়েছে সেই অপরাধের শাস্তি নিরূপিত হবে। তাহলে আমরা এখন দুইটা অংশ কি কি আমরা পড়ি। প্রথম অংশ দেখেন, যে দুষ্কর্মের সহায়তা করার ফলে যে কাজ সংঘটিত হবে, ইংরেজিটা একটু পড়ি, কি লেখা আছে দেখেন, দ্য অ্যাক্ট অ্যাবেটেড ইজ কমিটেড। সংগঠনকারীর যে শাস্তি, সহায়তাকারীরও একই শাস্তি। যেমন খুনের, আমি মিস্টার রহিমকে খুন করতে বললাম, ও গিয়ে খুনটা করে আসলো প্ররোচনার পাওয়ার কারণে, অর্থাৎ সহায়তা করলো। তার মানে কি, আমি যে খুনের একই শাস্তি পাবো, অর্থাৎ সংগঠনকারীর যে শাস্তি, আমার শাস্তি কি, সহায়তাকারীর শাস্তি একই। এখন দেখেন দ্বিতীয় অংশ, দুষ্কর্মের সহায়তা করার ফলে যে কাজটি সংঘটিত হবে এবং
যেখানে সহায়তার শাস্তির উল্লেখ নাই সেখানে যে কাজটি সংঘটিত হবে সেখানে তার শাস্তি। তার মানে আমাকে দুইটা অংশ খুঁজতে হলে প্রথমে খুঁজতে হবে যে সহায়তার শাস্তি আছে কিনা। যদি সহায়তার শাস্তি থাকে তাহলে তো আমাকে সেই অনুযায়ী শাস্তি দিতে হবে। আর যদি সহায়তার শাস্তি না থাকে তাহলে আমাকে যে কাজটা ঘটবে অর্থাৎ দুইজনের শাস্তি একই রকম। মূল কথা, যে কাজে সহায়তা করবে সে কাজের জন্য যে শাস্তি তার জন্য একই শাস্তি। এটাই হচ্ছে আইনের মোদ্দা কথার প্রিন্সিপাল। কিন্তু এটারও কিছু ব্যতিক্রম এই নিচের অংশগুলোতে কিছু কিছু জায়গায় পাবেন। এই কারণে ওরা এই জায়গাটা ক্লিয়ার করেছে যে সহায়তার শাস্তি থাকলে দ্যাটস গুড, আপনি সহায়তার শাস্তি দিলেন। যদি না থাকে তাহলে যে কাজটা ঘটবে, যে অপরাধটা ঘটবে তার জন্য যে শাস্তি সেই শাস্তি আপনি দিবেন। উদাহরণটা যদি পড়ি আর একটু সহজ হবে। দেখেন, ক, সরকারি কর্মচারী খকে ক্ষয়ের সরকারি কার্যাবলী সম্পাদনকালে সহানুভূতি প্রদর্শনের পারিতোষিক স্বরূপ ঘুষ দেওয়ার প্রস্তাব করে। খ, উক্ত ঘুষ গ্রহণ করলো। ক, দণ্ডবিধির কত ধারার অপরাধের সহায়তা করেছে বলে গণ্য হবে। এই যে ঘুষ গ্রহণের অপরাধ কত কোথায় বলা আছে? 100 স্যার দেখি বলেন। 161 বলা আছে। 161 ধারা স্যার। হ্যাঁ, তাহলে ক সহায়তা করলো কার? 161 ধারার। তাহলে 161 ধারায় তো আলাদাভাবে সহায়তার শাস্তি যদি উল্লেখ না থাকে তাহলে 161-তে যে শাস্তি আছে সেই শাস্তি কও পাবে, সে শাস্তি ঘুষ গ্রহণ করার অপরাধে খও পাবে। নাকি কথার মধ্যে ভুল আছে? না স্যার, ঠিক আছে। ঠিক আছে স্যার। এরপরে জি স্যার, রাইট। এরপরে 3 নাম্বার যে উদাহরণটা, ক খকে মিথ্যা সাক্ষ্যদানে প্ররোচিত করে। বা আমি এই যে হয়তো মিস্টার জাহিদকে বললাম, এই যে আপনি কোর্টে সাক্ষী দিবেন, আমার সাক্ষী দিলে হবে, আপনাকে খুব সুন্দরভাবে আমি প্ররোচনা দিলাম। আপনি কোর্টে গিয়ে আসলেই মিথ্যা সাক্ষ্য দিলেন, অর্থাৎ অপরাধটা সংগঠন করলেন। এবং এই যে মিথ্যা সাক্ষ্য প্রদানের জন্য এই দণ্ডবিধির 193, 194, 95 যে শাস্তিগুলো উল্লেখ আছে, খ মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য আদালতে যে দণ্ডপ্রাপ্ত হবে আমিও কি পাবো? এই যে তাকে প্ররোচিত করেছি এই জন্য তার তুল্য, তার সমতুল্য বা তার তুল্য দণ্ডে আমি দণ্ডিত হব। অর্থাৎ ওই যে ব্র্যাকেট সব অর্থাৎ দিয়ে লিখে দিয়েছি, একই শাস্তি। মোদ্দা কথায় একই শাস্তি নিয়েই বারবার এই বিষয়টা আলোচনা করছে। এখন আমাকে বলেন, এই জায়গায় বুঝতে কোনো অসুবিধা? এই আন্ডারলাইন গুলো খেয়াল করবেন যে কেন আমি আন্ডারলাইন করেছি। এখানেই এমফ্যাসিস দিতে হবে, এখানেই জোর দিতে হবে। যদি কারো বক্তব্য না থাকে তাহলে আমরা একটু সামনের দিকে যাই। স্যার হ্যাঁ বলেন। স্যার ওই অ্যামেন্ডমেন্টের যে কোশ্চেনটা আসছে ও ইয়াতে আব্বু হ্যাঁ। যেটা মানে একটু আগে যেটা বললো স্যার, এখানে হুম হুম। এ বিষ প্রয়োগ করে বি কে হত্যা করার উদ্দেশ্যে বিষ ক্রয় করে এবং উহা খাবারে মিশ্রিত করে পরবর্তীতে বি এর টেবিলে পরিবেশন করার জন্য এ উক্ত খাবার বি এর কর্মচারী সি কে দেয়। বি উক্ত খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়লেও তাৎক্ষণিক চিকিৎসা গ্রহণের কারণে তার মৃত্যু হয় নাই। এখন পেনাল কোড 1860 এর সংশ্লিষ্ট বিধান অনুসারে এ ও সি এর দায় নিরূপণ করেন। স্যার এখানে তো স্যার সির তো স্যার কোনো দায় নাই, কারণ এখানে স্যার তো বলা হয় নাই যে যে খাবারটা যে বিষ মানে প্রয়োগ করা হয়েছে এই সি ব্যাপারটা জানে। সে তো স্যার এর কর্মচারী, মানে কর্মচারী। এখন এ বলছে সি কে যে তুমি খাবারটা পরিবেশন করো, কিন্তু সি তো এই যে আমি আবারও বলেছি যে একটু থামেন, আমরা এই চ্যাপ্টারটা পর্যন্ত একটু অপেক্ষা করেন। আপনাদের এই প্রশ্ন তো আমি নেক্সট ক্লাসও নিতে পারি, তাই না? জি স্যার। একটু কথা বলতে পারি আমরা পাই স্যার? কিনা, আমরা আপনাদের উত্তর খুঁজতে পাই কিনা বলেন। আপনি যদি কমপ্লিমেন্ট করতে চান করেন, স্যার বলেন। স্যার হ্যাঁ শুনছি, বলেন। স্যার যদি বেয়াদবি মাফ করতেন আর কি, সেটা হলো যে স্যার আমি আজকে থেকে ক্লাসে জয়েন করেছি, কিন্তু আমি এমন কিছু কিন্তু আমি অ্যাটেন্ডেন্স দেওয়ার মতো কোনো অপশন খুঁজে পাচ্ছি না। এখন অ্যাটেন্ডেন্সটা দিব কিভাবে? এখানে অ্যাটেন্ডেন্সে তো কিছু নাই। তাহলে ক্লাসে যে উপস্থিত হলাম সেটা বুঝাবো কি করে যে উপস্থিত হয়েছি? এটা আপনি তো আছেনই, এটাই আপনার আচ্ছা, উপস্থিতি যে আপনি আসছেন। আমি এখানে ওই নাম লিখে রাখছি কার কার কে আছে কি না আছে। হ্যাঁ জি, আপনারা কি বুঝতে পারছেন? আমি ওটা আমার কাছে তথ্য আছে, আমার কাছে শেয়ার করবো আপনাদের কাছে, সমস্যা নাই। হ্যাঁ আর একটা কথা স্যার, তাইলে বলেন। স্যার যে চেম্বারে কাজ করি ওই চেম্বারে 10টা 11টার আগে ছুটি দেয় না,
তো আমার মানে ক্লাসগুলো 10টা 11টার পরে করতে হয়। এখন কি আমার ক্লাসে থাকা কি বাধ্যতামূলক? না, আপনি যদি ক্লাস করতে শোনেন, এটা আপনার উপর ডিপেন্ড করছেন যে আপনি যদি পড়ায় কতটুকু আগ্রহী, আপনি আপনার টাইম ম্যানেজমেন্ট করে আপনি কতটুকু ক্লাস করবেন, কতটুকু বুঝবেন, এটা সম্পূর্ণ তো ডিপেন্ডস। আপনি যদি না আসেন, আমি কি আপনাকে জোর করে নিয়ে আসতে পারবো বলেন? আমি তো আসতে চাই, কিন্তু চেম্বার তো ছুটি দেয় না। না, এটা তো আপনার পার্সোনাল ক্যাপাসিটিতে ম্যানেজ করতে হবে। এগুলো রাজ ভাইয়ের সঙ্গে কথা বলবেন, কেমন? এগুলো পার্সোনাল উনি বিষয় উনি তো। এখানে উনি এখানে নাই। হ্যাঁ, এগুলো ভাই ক্লাসে শোনেন, রেকর্ড এগুলো দেওয়া হয়, ক্লাস রেকর্ড দেওয়া হয়, আপনি পরে করে নিন। রেকর্ড এগুলো ক্লাসগুলো দেখলে সমাধান হয়ে যায়। এ ফালতু কথা বললে সময়, ক্লাসে সময় নষ্ট করে। শোনেন, ওনাকে আমরা ওভাবে না বলি, একটু কেমন এভাবে না, আমরা একটু আসলে আমাদের সবার একটু স্যার যেভাবে পড়ায় আমরা এই লাইনের উপরে থাকাটা আমাদের উচিত, তাতে আমরা স্যারকে সহযোগিতা করতে হবে। এদিক এলোমেলো কষ্ট করলে স্যার নিজেও পিছিয়ে যাবে এবং আমরাও পিছিয়ে যাচ্ছি। এই জন্য সবারই উচিত যে আমরা একটু আচ্ছা, লাইন আমরা লাইন সবাই থামি। এখানে ছিলাম যে এই যে 109 ধারা দুষ্কর্মের সহায়তায় যে মিথ্যা সাক্ষী, সরকারি কর্মচারী ঘুষ প্রদান, এগুলো যে আমরা পড়লাম, তো এইগুলো আপনাদের বিভিন্ন প্রশ্ন আসছে। আমি আবারও বলছি যে এখানে অনেক উদাহরণ আছে। তা আমরা একটু শেষ করি। আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমার মনে হয়, যেহেতু আমাদের পরীক্ষা আগামীকাল নয়, আমাদের অনেক কিছু আমরা সময় পাবো। তো একটু ধৈর্য সহকারে আগালে অনেক কিছু দেখবেন নিজেরাও ক্লিয়ার হচ্ছেন। আমি আপনাদের বোঝানোর জন্য মনে করি যে হয়তো প্রস্তুতি নিয়ে আপনাদের হয়তো বোঝাতে পারবো। তো এই জন্য একটু আমরা ধৈর্য ধরে একটু পড়ি, একটু আগিয়ে যাই আমরা। তারপর অবশ্যই আপনাদের প্রশ্নগুলো আমরা নেওয়ার চেষ্টা করবো। এই ক্লাসে না পারলে নেক্সট ক্লাসে নিব। দেখা তো হচ্ছেই আপনাদের সঙ্গে। এরপর হচ্ছে 110, সহায়তাকারীর অভিপ্রায় থেকে ভিন্ন কাজ। একটু আগায় এখানে দেখেন কি, তার মানে কি বুঝলেন বলেন তো? আমার অভিপ্রায় খুন করা, কিন্তু আমার অভিপ্রায় থেকে বা আমার অভিপ্রায় হচ্ছে সাধারণ আঘাত করা, আমার এই অভিপ্রায় থেকে কি হয়েছে, ডেভিয়েট হয়ে গেছে, অর্থাৎ বিচ্যুতি হয়ে গেছে, অর্থাৎ ভিন্ন কাজ হয়েছে। দেখেন, ডিফারেন্ট ইন্টেনশন অর নলেজে কাজটা হয়ে গেছে, তখন কি হবে? শাস্তি ভিন্ন। কিরকম? উদাহরণটা পড়ি আগে। এই 1 নাম্বার, যে কাজের অভিপ্রায়ে ষড়যন্ত্র বা সহায়তা করা হয়েছিল তার জন্য যে শাস্তি সহায়তাকারী, সেই শাস্তি প্রাপ্য হবে। আর যে ঘটনা ঘটিয়েছে তাকে সেই অপরাধের জন্য কি দেওয়া হবে? শাস্তি দেওয়া যাবে। এটা কিভাবে বুঝবো আমরা? উদাহরণটা একটু দেখি। এখানে বইয়ে কি কোনো উদাহরণ দেওয়া আছে বলেন তো, এই ধারাটায়? আছে স্যার, এই যারা বই পড়াশোনা করে বলেন, 100 ধারায়, আছে 110 স্যার, ধারায় কোনো উদাহরণ আছে? আছে স্যার, উদাহরণ আছে? এই দেখে বলেন। জি স্যার, আছে স্যার। 110-এ নেই স্যার। আমার স্যার নোট দেখে 110 বললেন নাই না, স্যার। আমি বলছি বই দেখে। হ্যাঁ, বেয়ার এক দেখছি স্যার, 110 নাই। এক্স্যাক্টলি, ভেরি গুড। 110-এ নাই। তাহলে এই যে উদাহরণ একটা আমি বানাই দিছি, এটা কি আমি বানিয়ে দিয়েছি কিসের জন্য? আপনাদের এই আমি যেটা নোটটা করেছি বা যেটা আমি বুঝাতে চাচ্ছি, এটা যেন আপনাকে বুঝাতে পারি, এই কারণে এটা আমার বানানো উদাহরণ। এটাকে একদম এক্সক্লুসিভ ধরার কোনো সুযোগ নাই। আমি আবারও বলছি আপনাদের বোঝানোর সুবিধার্থে, যে আমি করতে বললাম এক কাজ, ও করে করে আসলো আর এক কাজ। এইটা বোঝানোর জন্য আসলে এই উদাহরণটা নিয়ে আসা, যে জনৈক ক গকে আঘাত করার অভিপ্রায়ে খকে প্ররোচনা বা সহায়তা করে। আমি ওকে বলছি যে তুমি এখানে মারে আসবো, ওরে পিটাই দিয়ে আসবে, কিন্তু সে কি করলো? খ মারা তো দূরে থাক, খ সরাসরি গকে গিয়ে হত্যা করে বসা। ওকে কি আমি হত্যা করতে বলেছি বলেন তো? না স্যার। স্যার ওকে আমি গুরুতর আঘাতও করতে বলিনি, আমি শুধুমাত্র ছোট্ট হয়তো একটা চড়-থাপ্পড় মারতে বলছি, আঘাত করতে বলছি। তাহলে এই যে ককে তো আমি আঘাত করতে বলেছিলাম, তাহলে কয়ের শাস্তি কি হবে? আঘাত প্রদানের জন্য যে নির্ধারিত শাস্তি, সেই শাস্তি পাবে। আর ক্ষয়ের শাস্তি হবে কি? খুনের শাস্তি। শাস্তি হবে স্যার। 302 এই স্যার। যে, তার মানে কি, অভিপ্রায় থেকে যদি ভিন্ন, অর্থাৎ যিনি অ্যাবেটর, তার অভিপ্রায় থেকে যদি ভিন্ন কোনো কাজ ঘটে, তবে এখানে কিন্তু এই যে ব্যতিক্রম, আমি আবারও বলছি, নিচের উদাহরণগুলো যতক্ষণ না ক্লিয়ার হবো আমরা, ততক্ষণ পর্যন্ত আপনারা এই কনফিউশন ছোট ছোট জায়গায় থাকবে। আমি প্রকাশ করছি না, কিন্তু পরবর্তীতে আপনারা ওটা পাবেন। তো এখান থেকে একটু বের হয়ে আসি। 111-তে সহায়তাকারীর কৃতকার্য থেকে ভিন্ন কাজ ও সহায়তাকারীর একই শাস্তি। দেখেন তো 110-এর সঙ্গে 111-র কি পার্থক্য? পার্থক্য খুঁজেন আগে।
ওখানেও বলেছিলাম যে ডিফারেন্ট ইন্টেনশন বা নলেজ, ওই যে তাকে আঘাত করতে বললাম, ওই যে খুন করে আসলো, তার মানে কি ভিন্ন কাজ করেছে কিন্তু শাস্তি ভিন্ন হলো। কিন্তু 111তে গিয়ে এবার বলছে যে না, আপনি ভিন্ন কাজ ঘটলেও একই শাস্তি হবে। এই যে একটু আগে বলছিলাম যে আমি প্রকাশ করতে একটু পরেই আপনারা পাবেন সেটা। তার মানে কি পার্থক্য আছে 110-এর সঙ্গে 111-র? আছে স্যার। তার মানে কি ভিন্ন কাজ হলে যে ভিন্ন শাস্তি, এটা আমরা 110-এ জানলাম, কিন্তু এরও কিছু ব্যতিক্রম আছে, যেটা হচ্ছে 111-তে। কিভাবে ব্যতিক্রমটা এখন পড়বো আমরা, দেখেন। যে অপরাধ ঘটবে তার জন্য যে শাস্তি, তাই সহায়তাকারী শাস্তির জন্য প্রদত্ত হবে। এটা তো কমন বক্তব্য, আমরা পড়ে পড়ে আসছি। এবার উদাহরণটা দেখেন, 2 নাম্বার উদাহরণটা। ক একটি শিশুকে ক্ষয়ের খাদ্যে বিষ মেশানোর জন্য পরিচিত করে, যে যাও মুখের খাদ্যে তুমি বিষ মেশায় আসবে। একটা শিশু, এত উদ্দেশ্যে তাকে বিষ প্রদান করলাম, আমি এনেও দিলাম বাচ্চাটাকে বিষ এনেও দিয়েছে। সে কি করলো, গয়ের খাবারের পাশে ক্ষয়ের খাবার ছিল, মানে গ আর ক্ষয়ের খাবার পাশাপাশি রাখা ছিল। আমি মারতে বলেছি কাকে বলেন তো, বিষ মেশাতে বলেছি ক্ষয়ের খাবারে না গয়ের খাবারে? ক্ষয়ের স্যার, ক্ষয়ের। ক্ষয়ের খাদ্যে বিষ মিশিয়ে কিন্তু স্যার। তার ক্ষয়ের ক্ষেত্রে ক্ষয়ের স্যার, খাবারে মিশাতে বলেছি। এক্স্যাক্টলি। কিন্তু ও বাচ্চাটা গিয়ে করেছে কি দেখেন, ভুল করে ওই গয়ের যে প্লেটটা ছিল ওই প্লেটে মিশাই দিতে। এক্ষেত্রে শিশুটির কয়ের প্ররোচনার ফলে যে কার্যটা করলো, সে এমন ভাবে দোষী হবে যেন সে গকেই এই খাদ্যটা মেশানোর জন্য প্ররোচিত করেছিল। এবার দেখেন তো শাস্তি কি ভিন্ন হওয়ার সুযোগ আছে? এই যে আমি একটু আগেই যে একটা উদাহরণ দিলাম যে শাস্তি ভিন্ন হবে, এই ক্ষেত্রে কি শাস্তি ভিন্ন হওয়ার সুযোগ আছে? না স্যার। কারণ রাষ্ট্র তো একই। আমার মূল না স্যার। উদ্দেশ্যই ছিল কি, বিষটা মেশানো। আপনারা এই জায়গাটায় নক রাখবেন, মাথায় রাখবেন যে তার এই কয়ের, মিস্টার কয়ের মূল উদ্দেশ্যই ছিল খাবার বিষ মেশানো। এটা গয়ের না ক্ষয়ের? ক্ষয়ের, ঠিক আছে, কিন্তু সে ভুল করে গয়ের খাবারে বিষ মিশিয়েছে, এই কারণে তার শাস্তি ভিন্ন রূপ হবে না। শাস্তি কি হবে? একই রূপ শাস্তি হবে। কিন্তু যেহেতু শিশুকে কি শাস্তি দেওয়া যাবে যদি মানে আন্ডার 9 ইয়ার্স হয়? যাবে না না স্যার। স্যার, না। যাবে না। কিন্তু যদি যাবে না অ্যাডাল্ট স্যার। হতো? অ্যাডাল্ট হয়ে অ্যাডাল্ট হলে যাবে যাবে স্যার। স্যার। তাহলে যদি অ্যাডাল্ট হতো, এবার তাহলে আমি এখান থেকে ছোট্ট একটা প্রশ্ন বানাই প্রশ্নটা করছি। যদি অ্যাডাল্ট হতো, তাহলে ওই অ্যাডাল্ট ব্যক্তি যে বিষ দিল এবং বিষ দেওয়ার কারণে ধরেন যে ওই লোকটা মারা গেল, মরে গেল, তাহলে এই যে ব্যক্তি বিষ মেশালো সে কি খুনের শাস্তি পাবে, তাই তো? জি স্যার। জি স্যার, আর ক দুইজনে যে খুনের শাস্তি প্ররোচনা পাবে। দিল, ওই আপনারা বলে ফেলেছেন অলরেডি যে দুইটি একই শাস্তি, তার মানে কও খুনের শাস্তি পাবে, গও খুনের শাস্তি দুজনের পাবে, সমান অর্থাৎ ওই শাস্তি পাবে, বাচ্চা সেম যে সেম অ্যাডাল্ট শাস্তি ব্যক্তিটা পাবে। ছিল সেই একই শাস্তি পাবে। তার মানে এখন দেখেন তো যে ভিন্ন রূপ কাজ করলো কিন্তু শাস্তি কি আলাদা হলো? না স্যার। অপরাধ সেম স্যার তাই। তাহলে এটাকে আমরা কিভাবে মনে অপরাধ রাখবো? সেম স্যার। মনে রাখবো যে ওই যে অপরাধের মূল উদ্দেশ্য হচ্ছে বিষ মেশানো, অর্থাৎ হচ্ছে যে খুন, অর্থাৎ হচ্ছে মূল পয়েন্টটা, টার্গেটেড পয়েন্টটা। আরো দেখেন, আরো উদাহরণ পাবেন, তখন আরো এটা ক্লিয়ার হবে। এবার হচ্ছে 3 দেখেন, ক খকে গয়ের গৃহ প্রণয়ের জন্য পরিচিত করে। ওই যে অনেক সময় থাকে না যে ওর বাড়িতে আগুন দিয়ে পুড়াই চলে আসবা, খ উক্ত গৃহে আগুন লাগায়। ও আমার প্ররোচনা শুনে আসলে গিয়ে ওই বাড়িতে, গয়ের বাড়িতে গিয়ে আগুন লাগাই দিল, সেই সঙ্গে উক্ত গৃহের সম্পত্তিও চুরি করলো। ও বসে যা সুযোগ যেহেতু পাইছি, ওর বাড়িতে ঢুকে স্বর্ণালঙ্কার সহ সে চুরি করে ফেলছে। ক যদিও উক্ত গৃহ প্রণয়ের কার্যে সহায়তার জন্য দোষী, তথাপি চুরির সহায়তার জন্য দোষী নয়, কারণ চুরিটি একটি স্বাতন্ত্র কার্য ছিল এবং পোড়ানোর কোনো স্বাতন্ত্র পরিণতি ছিল না। এই যে আমি হলুদ মার্কস করে দিয়েছি। এবার আপনারা বোঝেন তো এখানে কোনো পার্থক্য পাচ্ছেন কিনা? আছে স্যার, এখানে আছে। জি এখানে স্যার, আমি আছে তাকে স্যার। এখানে গড় পোড়ানোর জন্য বলা হয়েছি, তাকে আমি স্পেসিফিকভাবে সেটা বলছি গড় পোড়ানোর জন্য, কিন্তু সে গড়ও ভেরি পড়ছে গুড। এবং কি স্বর্ণ অলংকারও চুরি করছে, কিন্তু আমি গড় তার মানে কি পোড়ানোর শাস্তি অপরাধ পাবো, পুরা আমি স্বর্ণ শাস্তি? অলংকারের পুরো শাস্তি পাবো না। তার মানে কি অপরাধ তো আলাদা আলাদা অপরাধ, তাই না? ঘর পোড়ানোর অপরাধ আলাদা, চুরির অপরাধ আলাদা। হ্যাঁ, এই যে স্বর্ণ স্বাতন্ত্র যে চুরি শব্দটা দিয়ে করছে দিয়েছে, সেটা আলাদা। এখানে আমি শুধু শাস্তিটাই পাবো যে আমি যে তাকে প্ররোচনা দিয়েছি তুমি গড় পোড়ো, এই সেই শাস্তিটা পাবো, কিন্তু সে যে আরো একটা কাজ করছে চুরির, কিন্তু চুরিটা আমি পাবো না, চুরিটা সে পাবে। তার মানে এবার আমাকে তাহলে একটা প্রশ্ন করি আপনাদের সবার জন্য। এই যে ধরেন যে মিস্টার রহিমকে আমি প্ররোচনা দিয়েছিলাম, মিস্টার রহিম গিয়ে ঘর পোড়াইলো,
তাহলে যেহেতু ও ঘর পোড়াইছে, আমি ঘর পোড়াইতে ওকে বলেছি, তাহলে ওর ঘর পোড়ানোর অংশটুকু শাস্তি দুইজনের আমাদের সমান, না যেহেতু আমি ওকে প্ররোচনা দিয়েছি। স্যারকে না স্যারকে প্রশ্নটা করতে দেন। কিন্তু এই যে মিস্টার রহিম গিয়ে যে চুরিও করেছে, তাহলে মিস্টার রহিমের সঙ্গে অতিরিক্ত শাস্তি কি শাস্তি যোগ হবে? চুরির শাস্তি চুরির স্যার, শাস্তি চুরির শাস্তি। যেটা আমার হবে। তো আপনাদের প্রতি আমার পরামর্শ থাকবে, যখন কোনো উদাহরণ পড়বেন, প্রথমবার বুঝছেন না তো অসুবিধা নাই, একটা লাইন করে ভাঙবেন, এক লাইন করে ভাঙবেন, যেখানে দাঁড়িয়ে আছে ওখানে থামবেন, এরকম যদি কোনো শব্দ পান ওখানে থামবেন, ওকে আন্ডারলাইন করবেন, আন্ডারলাইন করে পড়ার চেষ্টা করবেন, তখন দেখবেন যে এগুলো বিশ্লেষণ করে পড়লে সুবিধা হচ্ছে। এরপরে 4 নাম্বার পয়েন্টটা পড়ি। ক, খ ও গ কে মাঝ জাতের দস্যুতা সংগঠনের জন্য একটি ঘরের ভিতর হুড়মুড় করে প্রবেশ করার জন্য প্ররোচিত করে। তার মানে কি, আমি হচ্ছে প্ররোচিতদাতা, দুইজনকে প্ররোচিত করলাম যে এই বাড়িতে যাতে তাড়াতাড়ি বাড়িতে আমরা দস্যুতা করতে পারি বা একটা ব্যবস্থা করতে পারি। এখানে উক্ত উদ্দেশ্যে তাদেরকে অস্ত্র সরবরাহ করলাম, হয়তো কাটার মেশিন দিলাম যে যাতে ওটা কাটে, তালা টালা কেটে ঢুকতে পারে বা দরজার ইয়াগুলো কেটে ঢুকতে পারে। খ ও গ হুড়মুড় করে উক্ত গৃহে প্রবেশ করে, ওরা এত তাড়াহুড়া করে প্রবেশ করে ফেলে, এবং উক্ত গৃহের অন্যতম বাসিন্দা জ কর্তৃক বাধাপ্রাপ্ত হলে তারা জকে হত্যা করে। যেহেতু জ জানতে পেরেছে যে যারা এই দস্যুতার দল আমার বাড়িতে ঢুকছে, ও বাধা দিতে গেছে, বাধা দেওয়ার কারণে এই দস্যুতার দল তাকে আঘাত করে মেরে ফেলেছে। এক্ষেত্রে উক্ত খুন উক্ত সহায়তার সম্ভাব্য ফল হলে ক খুনের জন্য বিহিত দণ্ডে দণ্ডনীয় হবে। তার মানে কি বলেন তো, দস্যুতা করতে গেলে আঘাতপ্রাপ্ত হলে বা বাধা দিতে গেলে, কি যেন বলছিলেন, কেউ বলেন? কি যেন বলছিলেন? আর না হয় একদম মিউট রাখবেন, কেমন? তো এখন দেখেন তো, এই যে দস্যুতা করতে গিয়ে বাধা দিলে মৃত্যু হতে পারে, এগুলো একটা ঘটনার সম্ভাব্য ফলাফল না? ধরেন আমি আপনাকে একটা লাঠি দিই, ওই যে কেন আপনাদের আমি এই উদাহরণটা বারবার বলছিলাম, ওই যে 110-এর একটা উদাহরণ বানাই দিয়েছি না আমি, যে আঘাত করতে পাঠালাম ওই যে খকে প্ররোচনা দিয়ে। তা আপনাকে যদি আমি আঘাত করতে পাঠাই, ছুরি হাতে তুলে দেই, অস্ত্র হাতে তুলে দেই, ধারালো অস্ত্র তুলে দেই, ধরেন যে একটা চাইনিজ কুড়াল তুলে দিলাম, তো চাইনিজ কুড়াল দিয়ে যদি কাউকে আঘাত করে, এর সম্ভাব্য ফল কি মারা যেতে পারে না? জি স্যার। তো এইখানে তো দস্যুদের হাতে তো আমি অস্ত্র তুলে দিয়েছি, তা আমি তো অস্ত্র তুলে দেওয়ার অর্থই কি, যে যদি বাধাপ্রাপ্ত হয়, বাধাপ্রাপ্ত হলে তারা বাধা অপসারণ করতে গিয়ে যে কাউকে আঘাত করবে এবং আঘাত করার ফলে মারা যেতে পারে, তাহলে কি আমার শাস্তি ভিন্ন হবে না একই হবে? একই হবে স্যার। তাহলে আমি তো 110-এর সঙ্গে 111-র পার্থক্য এবার বোঝা যাচ্ছে? এই সম্ভাব্য ফলাফল শব্দটা আপনাদের মনে রাখতে হবে, যে এমন কাজ আমি ধরে নিয়েছি যে এই কাজের সম্ভাব্য ফলাফল মৃত্যু পর্যন্ত হতে পারে বা অন্য কোনো কার্য পর্যন্ত, আমি যে কাজটার জন্য পাঠাচ্ছি সে কাজ ছাড়াও এর সম্ভাব্য ফল অন্যান্য কাজে রূপান্তর ঘটতে পারে। ওই যে আমি একটা বানানো উদাহরণ দিয়েছি, এই বানানো উদাহরণের মধ্যে যদি অধিকতর ব্যাখ্যা বিশ্লেষণ করেন অবশ্যই ত্রুটি খুঁজে পাবেন। কারণ কি, আঘাতের সম্ভাব্য ফলাফল তো মৃত্যুও হতে পারে, পারে না? আমি আমার বানানো উদাহরণে ভুল বের করে দিলাম। এই আমার বলেন, এখন কি বুঝতে পারছেন যে 110-এর সঙ্গে 111-র পার্থক্য কোনটা? পার্থক্যটা হচ্ছে কনসিকুয়েন্সে, সম্ভাব্য ফলাফলতায়। যে 110-এ কিন্তু সম্ভাব্য ফলাফল অন্য কিছু ঘটার চান্স নাই, কিন্তু 111-তে আপনাকে দস্যুতা করতে পাঠিয়েছি, দস্যুতা করে আসবেন, এটুকুই হচ্ছে ছিল কি এক্সপেক্টেড ফলাফল, মানে প্রত্যাশিত ফলাফল। কিন্তু এর সম্ভাব্য ফলাফল যে কাউকে আঘাত দিয়ে মেরে ফেলা, এটুকু প্ররোচনাদাতাকে কি করতে হবে, অ্যাডমিট করতে হবে, জানতে হবে এবং মেনে নিতে হবে। এবং ও জেনেই আমি আপনাদের হাতে অস্ত্র তুলে দিয়ে ওখানে দস্যুতা করার জন্য পাঠিয়েছি, বিষ মেশানোর জন্য আপনাকে পাঠিয়েছি, যে বিষ মেশালে একজন মানুষ মারা যেতে পারে। এবার কি বোঝা যাচ্ছে? স্যার এটা কাজের উপর ডিপেন্ড করে, মানে আমি কাউকে একটু সামান্য পাথরি দিয়ে বলছে ও একটা চর মারি আয়, আর কাউকে বলতেছে এই কুড়াল দিয়ে ছুঁতে মারি আয়, হ্যাঁ, এই দুটার এই যে দেখেন,
নিজে নিজেই কিন্তু পাঠ করে ফেলেছেন। তার মানে এই যে আপনি বললেন যে পাটকাঠি মেরে বা একটা চর মারতে পাঠালেন, ওটা তখন যাবে কি 110-এ, কিন্তু আপনি যাকে জি স্যার, কুড়াল দিয়ে মারতে পাঠিয়েছেন সেই উদাহরণ যাবে কোথায়, এটা 111-তে 11তে, না 110-এ? 111তে। জি স্যার, 11তে মানে স্যার, কি কুড়াল দিয়ে আঘাত 11। করলে, কুড়াল দিয়ে আঘাত করলে তার সম্ভাব্য ফলাফল মৃত্যু ঘটতে পারে, এটা আপনি জানেন বা জেনে আপনি এটা জানি। কনসিকুয়েন্স নিজেও বোঝেন। জি স্যার। তাই সবাই কি বুঝছেন? এই জামাল উদ্দিন আপনি আছেন? জি স্যার, আছে স্যার। কি বোঝা যায় নাকি অস্পষ্টতা আছে? না, বোঝা স্যার আমার বোঝা একটা যাচ্ছে না? প্রশ্ন জানার ছিল স্যার। জানার জন্য বলতে এই 111-র মধ্যে আছেন না অধিকতর, মানে ইন অ্যাডভান্স? জি জি, এটার মধ্যে মানে স্যার আমি একজনকে স্যার একটা মানে পরিচিত করলাম, একজনকে খুন করলো। ওই যেদিন খুনটা হইলো ওই খুনের দিন আমি বাংলাদেশে ছিলাম না, আমি দেশের বাইরে ছিলাম। এই ক্ষেত্রে মানে স্যার কি রকম একটা শাস্তি হতে পারে এই জিনিসটা একটু জানার জন্য। অবশ্যই খুনের শাস্তি হবে। না আমি তো স্যার যেদিন খুন হয়েছে ওদিন তো আমি বাংলাদেশে ছিলাম না স্যার। দাঁড়ান না একটু, আমি আপনাদের বলছি যে আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর সব এর মধ্যে আছে, একটু অপেক্ষা করেন, জি স্যার। আমার ভাই পেয়ে যাবেন। একটা স্পেসিফিক ধারায় আছে যে প্ররোচনা দাতাকে ঘটনাস্থলে থাকতে হবে এরকম বাধ্যতামূলক না, একটা ধারায় আছে, পাবো আমরা। এখন বলেন যে 111-তে, 111-তে কারো কোনো প্রশ্ন আছে কি? আল্লাহ কি বেকাল দিতে কেটে দিব না না তো তার রাজনীতি কারণ লেভেলে উড়ি উড়ি লাগছে তার বউ করায়। কেউ গল্প শুরু করছেন এমনি আনমিউট করে, এটা কেমন? এই যে আপনাদের আমি মানে ইন করার চেষ্টা করি যে যাতে আপনারা বুঝতে পারছেন কিনা আপনাদের একটু মতামত নেওয়ার চেষ্টা করি, আমি তো এক এক নাগারে পড়ে যেতে পারি, তাতে আমি শান্তি পাই না। কিন্তু এটার সুযোগে যদি একটু গল্প করেন তাহলে তো আমাদের জন্য আগানো মুশকিল। এই কি বোঝা যাচ্ছে? কন্টিনিউ করব? জি স্যার। করেন স্যার। থ্যাংক ইউ। তা আমরা এরপরে যাব 112-তে। 112-তে কি হচ্ছে দেখেন, সম্মিলিত শাস্তি, মানে কুমুলেটিভ পানিশমেন্ট, একত্রে একসঙ্গে। ইংরেজি শব্দটা কিন্তু মাথায় রাখবেন, অনেক সময় প্রশ্ন এটাও দিয়ে দিতে পারে। 112টা আসলে কি দেখি। এই কুমুলেটিভ শাস্তি অর্থাৎ একত্রে বা সম্মিলিত শাস্তি কোন ক্ষেত্রে হবে দেখেন, যে যে অপরাধ ঘটবে তার সবগুলোর জন্য যে শাস্তি তাই সহায়তা করার জন্য প্রদত্ত হবে। আগের উদাহরণটা যদি পড়ি তাহলে আমার মনে হয় ক্লিয়ার হবে। এই যে দস্যুতার উদাহরণটা পড়লাম না আমরা 4 নম্বরে, যে তাকে দস্যুতা করতে পাঠালাম, দস্যুতা করতে গিয়ে সে খুন করেছে, তার মানে কি দস্যুতা খুন হয়েছে, তার মানে দস্যুতার শাস্তি আলাদা যদি থাকে দস্যুতার শাস্তি পাবো, আর খুনের শাস্তি তো আছেই। তার মানে কি একসঙ্গে সবগুলো শাস্তি পাচ্ছি না? জি স্যার, এটাই সবগুলো হচ্ছে শাস্তি এখানকার পাবে। মূল, এটাই হচ্ছে এখানকার মূল বক্তব্য। দেখেন কি কি, ক, একজন সরকারি কর্মচারী কর্তৃক সংগঠিত একটি মাল ক্রোক কার্যে বলপূর্বক বাধার্জনের জন্য খকে পরিচিত করে। মানে অনেক সময় আমরা যে ক্রোক করার জন্য আদেশ করি, এই ক্রোক করার জন্য একজন সরকারি কর্মকর্তা ঘটনাস্থলে গেল। তো ঘটনাস্থলে যাওয়ার পর এই ক হচ্ছে আসলে মেইন হোতা, সে খকে বলল যে এই মাল যেন এখান থেকে ক্রোক করতে না পারে, তুমি এটা বাধা প্রদান করবা। খ প্ররোচনার জন্য রাজি হলো, ফলে খ উক্ত মাল ক্রোক কাজে বাধা প্রদানও করলো। বাধা দিতে গিয়ে খ কি করলো দেখেন, উক্ত মাল ক্রোককারী সংগঠনকারী কর্মকর্তাকে ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত করে বসলো। তার মানে বাধা দান একটা অপরাধ আর আঘাত করা আর একটা অপরাধ। এটা কি বোঝা যাচ্ছে? জি স্যার। তার মানে খ কয়টা অপরাধ করেছে? দুইটা। ওকে বাধা দিয়েছে একটা, তাকে আঘাত করেছে আরেকটা, তার মানে দুইটা অপরাধ করলো। তো খ তো দুইটা অপরাধ করেছে, আমি কয়টা শাস্তি পাবো? ক আমি যে প্ররোচনা দিয়েছি। দুইটার স্যার শাস্তি একটা স্যার। স্যার ক্রোধ করার শাস্তি। তিনটার স্যার। তিনটা কিভাবে হইলো? এই তিনটা অপরাধ স্যার কিভাবে হলো বলেন তো আমাকে, তিনটা অপরাধ কিভাবে তিনটা অপরাধ? স্যার 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 এখানে না ক্রোধ স্যার, করছে আর গুরুতর আঘাত করছে স্যার। আরে বাধা দিতে, দুইটা। ক্রোক করতে সরকারি কর্মচারী,
ওটা ওটা অপরাধ নেই, ওকে তো কোর্ট দায়িত্ব দিচ্ছে যে তুমি যাও প্রুফ করে নিয়ে আসো। তাহলে একটা হবে। একটা কেন আবার? স্যার দুইটা হবে তো স্যার। হ্যাঁ সেটা তো বলছি, তো স্যার আপনারা তো একজন বললেন অপরাধ তো তিনটা, স্যার আমি তো এখানে দুটা, বলছি যে দুইটা। আপনারা একজন দুইটা বলছেন অপরাধ একটা, একজনকে আবার বলেন তিনটা। এর মধ্যে যদি পার্থক্য হয় তাহলে তো মুশকিল। স্যার আমি এখানে উভয় বাধা শব্দটা আর লিখেও একটা রেখেছি। গুরুতর আঘাত। হ্যাঁ সেটা তো বুঝছি, আমি তো এখানে লিখে রেখেছি যে উভয় অপরাধ সংগঠন করেছে, সেহেতু খ উক্ত উভয় অপরাধের দায়ে দোষী সাব্যস্ত হবে। এবং যদি কয়ের এটা জানা থাকে যে মাল প্রকার্যে বাধা দিতে গিয়ে ক্ষয়ের ইচ্ছাকৃত গুরুতর আঘাত প্রদানের সম্ভাবনা রয়েছে, তাহলে কয়ের প্রত্যেকটি অপরাধের দায়ে দণ্ড হবে। সেই যে প্ররোচনা দিয়েছে অর্থাৎ হচ্ছে দুইটা অপরাধের জন্যই ক দায়ী হবে, বাধা দেওয়ার জন্য দায়ী হবে। ওকে তো আমি বাধা দিতে বলেছিলামই, সে বাধা দিতে গিয়ে সে ইচ্ছাকৃত ভাবে কি করেছে, ওই সরকারি কর্মকর্তাটার গায়ে গুরুতরভাবে আঘাত করেছে বা গায়ে হাত তুলেছে, মেরেছে। তার মানে আমাকে দুইটা অপরাধের শাস্তি পেতে হবে, প্ররোচনাকারী হিসেবে, প্ররোচনা দাতা হিসেবে। এটাই হচ্ছে এটার মূল বক্তব্য। যদি প্রশ্ন না থাকে তাহলে 113তে যাব। 113তে বলছে দেখেন যে সহায়তাকারীর অভিপ্রেত কৃতকার্য থেকে ভিন্ন পরিণতির একটা ইংরেজি শব্দ, কিন্তু আমি ওই যে একটু আগে বলছিলাম যে সম্ভাব্য ফলাফল, তো এখানে দেখেন ইফেক্ট কজড বাই দ্য অ্যাক্ট অ্যাবেটেড, অর্থাৎ আমি যে কাজটা করতে বলেছি তার সঙ্গে এই কাজের ফলাফল হিসেবে বিষয়গুলো আসলে জড়িত। এই যে একজন আপনি উদাহরণ দিলেন যে পাটকাঠি দিয়ে মারতে বলেছে, সে কি করেছে, কুড়াল নিয়ে, বা আমি তাকে কুড়াল নিয়ে মারতে বলেছি, তার ফলাফল একরকম। পাটকাঠি নিয়ে মারতে বললে তার ফলাফল একরকম, চর মারতে বললে তার ফলাফল একরকম। তো এই যে ইফেক্ট কজ বাই দা অ্যাক্ট অ্যাবেটেড, অর্থাৎ তার কি কি ফলাফল আছে, ভিন্ন পরিণতির কি কি ফলাফল ঘটছে, তার উপরও শাস্তি নির্ভর করছে। যেমন যে অপরাধ ঘটবে তার জন্য যে শাস্তি, এটা তো কমন বক্তব্য সবসময় পড়ে আসছে, এটাকে স্পেসিফাইড করার জন্য এই শব্দগুলো পরে ব্যবহার করলো। উদাহরণটা কি দেখেন, জকে মারাত্মকভাবে আহত করার জন্য ক খকে প্ররোচনা করে। মানে এই জ হচ্ছে 3 নাম্বার ব্যক্তি, আর আমি হচ্ছে মাস্টার মাইন্ড, আর খ হচ্ছে আমার মূল হোতা, যে আমি তাকে কি করব, সহায়তা করছে। তো এই খ হচ্ছে বাস্তবায়নকারী কর্মকর্তা। তো এই খকে আমি প্ররোচনা দিলাম যে তুমি গিয়ে ওই 3 নাম্বার ব্যক্তি জকে মেরে আসো। আমার প্ররোচনার ফলে খ এই জকে গিয়ে গুরুতর আঘাত করলো, এই যে আপনারা যারা কুড়ালের উদাহরণ দিচ্ছিলেন, ফলে জয়ের মৃত্যু ঘটলো। এক্ষেত্রে খকে প্ররোচনা দেওয়ার সময় কয়ের যদি জানা থাকে যে মারাত্মকভাবে আঘাত করার জন্য প্রয়োজিত কার্যটি সংগঠনের ফলে মৃত্যু হতে পারে, তাহলে ক খুনের অপরাধের জন্য ব্যবস্থিত দণ্ডে দণ্ডিত হবে। তার মানে কি একই শাস্তি না? আমি যে আপনাকে ধারালো অস্ত্র দিয়ে মারতে পারছি, এটা তো আমার জানা যে এই ধারালো অস্ত্র দিয়ে যদি তাকে মারে, এই মারার পরিণতি ইফেক্ট মৃত্যু পর্যন্ত ঘটতে পারে, এটা তো আমার জানা। এই আমি হলুদ কালি দিয়ে আন্ডারলাইন করে দিয়েছি, এই শব্দগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন। এর পরে 14 নম্বরে যেটা পড়বো, কেউ একজন প্রশ্ন করছিলেন যে আমি বিদেশ থেকে প্ররোচনা দিয়েছি, আমি তো দেশে নাই, আমার কি শাস্তি হবে? এবার 114তে দেখেন, সহায়তাকারী ঘটনালে উপস্থিতি প্রেজেন্ট বা অনুপস্থিতি ও সহায়তাকারীর শাস্তি। যে ব্যক্তি অনুপস্থিত থাকলে যে অপরাধ সংগঠন করার ফলে সহায়তাকারী হিসেবে তার শাস্তি হতো, সে ব্যক্তি অপরাধ সংগঠন করার সময় উপস্থিত থাকলেও তার জন্য যে শাস্তি তাই সহায়তাকারীর জন্য প্রদত্ত। বিষয়টা এইভাবে দেখেন তো, আমরা এলাকায় বলি না হুকুম দেই না, ওই হুকুম শব্দটাই ধরেন যে প্ররোচনা, আসলেই প্ররোচনা। এই হুকুমের আসামিকে 114 ধারা হিসেবে উল্লেখ করে। কে একজন প্রশ্নটা করছিলেন যে আপনি বিদেশে, এখন বলেন তো। জি স্যার, বুঝতে পারছি স্যার। উত্তর পেয়েছেন? জি স্যার, পেয়েছি স্যার। তার মানে কি আপনি বিদেশে থাকলেও আপনি যে আমাকে ওভার ফোনে প্ররোচনা দিয়েছেন বা অন্য কোনো ভাবে প্ররোচনা দিয়েছেন বা ইঙ্গিত দিয়েছেন, আমি সেই অনুযায়ী কাজ করেছি, আপনার নির্দেশ অনুযায়ী প্ররোচনায় কাজ করে একটা খুন করেছে, আপনি খুনের শাস্তি হবে। স্যার এই ক্ষেত্রে যদি স্যার প্রমাণ না দিতে পারে কোর্টে, তখন সেক্ষেত্রে কি হতে পারে স্যার? শোনেন, এই প্রমাণ অপ্রমাণের বিষয় তো ভিন্ন। আমরা তো আলোচনা করছি, বারবার আপনাদের পেনাল কোড পড়াতে এসে বলেছি
যে দিস ইজ ফ্যাক্ট বেসড ল, যে ঘটনা বলবে, আপনি যদি প্রমাণ করতে না পারেন আপনি খালাস পাবেন। জি স্যার, ঠিক। জি স্যার। আমরা কি ধরে নিয়েছি প্রমাণ হবে, ঠিক আছে স্যার, প্রমাণ অপ্রমাণের বিষয়ে মামলা ট্রায়াল হবে তখন আসবে, কেমন? এরপর দেখেন 115তে স্যার যাব। স্যার হ্যাঁ বলেন। একটা কোশ্চেন আছে স্যার, মানে 114টা ঠিক মতো বুঝি না, আরেকবার কি বলা যাবে? এই ধরেন যে আপনি আমার সাথে আছেন, আপনাকে আমি বললাম, এর পাশাপাশি দুই বন্ধু থাকে না, জি অনেক স্যার। সময় গল্প করছেন না, একটা হয়তো লোককে জি আমি স্যার। টার্গেট করেছি যে ও আমার সঙ্গে বেয়াদবি করেছে, আমি আপনাকে বললাম যে দোস্ত তুমি ওরে মাইর দাও, আপনাকে, অর্থাৎ আমি আপনাকে প্ররোচনা করলাম। আপনি কি করলেন, গিয়ে ওই লোকটাকে মেরে দিলেন। তো হুকুমদাতা কে? প্ররোচনাদাতা কে? আমি। আর অপরাধটা জি ঘটালেন কে? স্যার। আপনি। তা আমি আপনার সাথে উপস্থিত না? জি স্যার। উপস্থিত থাকার কারণে কি এটা আমার অপরাধ হচ্ছে? হচ্ছে। হচ্ছে। তা আমি যদি আপনাকে উপস্থিত না থেকে হুকুম দেই, তাহলে তো আমার শাস্তি হবে না, অপরাধ হবে না? স্যার আমার 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 মনে হয় যে একই শাস্তিই হবে, আমার মনে হয় এটা। একই তো। স্যার বেশিরভাগ পরোপকারী তো স্যার উপস্থিত থাকে না স্যার কাজের ক্ষেত্রে। এটাই ওরা নিয়ে আসছে কি, এই যে একজন আমাদের প্রশ্ন করলো, সুযোগ নেওয়ার চেষ্টা করছিল যে আমি তো বিদেশে, আমি তো ঘটনাস্থলে নাই, আমার শাস্তি দিবেন কিভাবে? এই সুযোগ বন্ধ করার জন্যই 114। ও, বুঝতে পারছি স্যার। ঠিক আছে স্যার, বুঝছি স্যার, 114 বুঝছি স্যার। নেক্সট। এরপর 115 দেখেন। অপরাধে অর্থাৎ মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন, এরকম একটা অপরাধে আপনি কি করছেন? সহায়তা করছেন। মানে কোন অপরাধ হতে পারে, যে অপরাধটা আপনি সংগঠন করার জন্য প্ররোচনা দিচ্ছেন, সেটার শাস্তি কি? মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন। ধরেন যে উদাহরণ হিসেবে ধরি খুন, খুনের শাস্তি কি? মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন। তাহলে এরকম ধরনের অপরাধে যদি আমরা সহায়তা করি এবং অপরাধটা যদি সংগঠিত না হয়, তাহলে তার শাস্তি কি হবে? এই পয়েন্টটা কি বোঝা যাচ্ছে? এই যে ব্র্যাকেটে লিখে দিয়েছি এই কারণে যে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন, যে অপরাধগুলোর শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন, এরকম ধরনের অপরাধে যদি আমরা প্ররোচনা দেই, তাহলে প্ররোচনা দাতার শাস্তি কি হবে? ধরেন যে আমি এই ওহিকে কাউকে খুন করার জন্য প্ররোচনা দিলাম, খুনের শাস্তি তো মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন, তাহলে আমার শাস্তি কি হবে যদি অপরাধটা সংগঠিত না হয়? তাহলে এবার দেখেন স্যার আমি এখানে 7 কিন্তু দুইটা। বছর 7 বছরের পানিশমেন্ট পাবো। স্যার 7 বছর কারাদণ্ড অথবা অর্থদণ্ড। ভেরি গুড, আচ্ছা এটা পেরে গেছেন। এবার আপনাকে প্রশ্ন, আমি ওহিকে পাঠিয়েছিলাম আসলে খুন করার জন্য, তো সে কি করছে দেখেন, সে খুনটা করতে পারে নাই, সে জাস্ট হার্ট করেছে, আঘাত করেছে। এই যে গুরুতর আঘাত। হোক গুরুতর আঘাত বা যেটাই হোক না কেন, আঘাত করেছে, সোজা কথা। এখানে কিন্তু আমি আরো একটু আপনাদের জ্ঞাতার্থে বলি, গুরুতর আঘাত বলেছে না শুধু কজেস হার্ট বলেছে? 319 দ্বারা স্যার গুরুতর আঘাত। থামেন থামেন থামেন, এই দাঁড়ান, এখানে একটু বোঝার আছে। হার্ট বলতে কি কয় ধরনের হার্টকে বোঝাচ্ছে আঘাতকে? 2 ধরনের, কি কি? সিম্পল হার্ট আর এবং ডিভিয়াস হার্ট। তাহলে এখানে কি কোনো গ্রিভাস এবং সিম্পল দিয়ে মানে পৃথকীকরণ করেছে, না দুইটাই আছে এর মধ্যে? তার দুটাই আছে, কারণ সে তো তার মৃত্যু ঘটানোর উদ্দেশ্যেই তাকে আঘাত করতে গেছে, সেটা সিম্পল এক্স্যাক্টলি, না ভেরি গুড। গ্রিভাস এটা এখানে এই বোঝার হার্ট কথা না। দিয়ে এই হার্ট দিয়ে দুইটা আঘাত, আপনি সাধারণ আঘাত করলেন না গুরুতর আঘাত করলেন, ডাজেন্ট ম্যাটার। এবার কি বুঝতে পেরেছেন? আপনি জাস্ট আঘাত করলেই হবে, অর্থাৎ খুন না করে আপনি আঘাত করেছেন, আপনার শাস্তি কি হবে? 14 বছর পর্যন্ত কারাদণ্ড ও অর্থদণ্ড। এবার ক্লিয়ার? মানে কি, ওকে হত্যা করতে চেয়েছিলেন, ধরেন যে অনেক সময় হয় না যে সে সুস্থ হয়ে গেছে, তার মানে কি খুন হয়নি? তাহলে খুন হইলে তো আমি শাস্তি আমার যেটা পাইতাম সেটা তো পেতামই আমি, তাহলে শাস্তি আমার তখন বেড়ে গেল। কিন্তু দেখেন, আর অপরাধটা সংগঠিতই হলো না, অর্থাৎ আপনি খুন করার জন্য আপনাকে পাঠিয়েছে, আপনি খুনটা করেননি বা আপনি যাননি বা গিয়েছেন আপনি পাননি, আপনার অপরাধটা সংগঠিত হয়নি, সেক্ষেত্রে কত বছর শাস্তি? 7 বছর। কিন্তু আপনি খুন করতে গিয়ে তাকে আঘাত করে ফেলেছেন, খুন হলো না, তখন কিন্তু শাস্তি 14 বছর। এই একটু কিন্তু বোঝার আছে, আমি আবারও বলছি, এখানে একটু বোঝার আছে। অপরাধ সংগঠিত না হওয়া
মানে টোটাল তাকে বডিলি টাচ করেননি আপনি। খুন করার জন্য আপনাকে পাঠিয়েছি, আপনি টাচই করেননি, মানে আপনি পাননি বা খুনটা হয়নি, যে কারণেই হোক না কেন। তার মানে কি ওই লোকটাকে কি আপনি টাচ করেছেন? ওটা টাচ যদি না সহায়তাকারী করেন, স্পর্শ যদি না করেন, তাহলে কি শাস্তি আপনার 7 বছর কম, মানে অপরাধ তো হলোই না। কিন্তু আপনি তাকে টাচ করেছেন কিন্তু মারা যায়নি, অর্থাৎ বেঁচে গেছে, আঘাত হয়ে গেছে, তখন আপনার শাস্তি কিন্তু 14 বছর পর্যন্ত কারাদণ্ড ও অর্থদণ্ড। আর কিভাবে তার ভেঙে মানে বলবো? স্যার আমি যদি টাচ যদি না করি তাহলে অপরাধ হবে আমার 7 বছর, আর যদি টাচ করি হ্যাঁ, মারা যায় না মানে আঘাত হয়েছে তখন 14 বছর। 14 বছর। আর ধরেন যে আচ্ছা টাচ বুঝতে করলেন, পারছি। যে খুন হয়ে গেল, আমি হ্যাঁ টাচ করলেন, যে মারা গেল লোকটা, তখন কিসের শাস্তি হবে? তখন তখন তো স্যার অন্য ধারায় মৃত্যুদণ্ড শাস্তি পাবো আমি। হ্যাঁ হ্যাঁ, এই যে ভেরি গুড। মানে এই জন্য একটা অন্য প্রশ্ন ধারায় থেকে চলবে। আরো প্রশ্ন বাড়াবেন। অন্য ধারা মানে কি? আপনার খুনের শাস্তি হবে, এই তো একই শাস্তি। তখন 302 কারেক্ট স্যার চলে আসবে স্যার। এখানে ভেরি গুড। স্যার একটু বিষয় জানা ছিল স্যার, একটু বিষয় স্যার হচ্ছে যে একটা প্রশ্ন ছিল, 7 স্যার বছরের একটা শাস্তি। প্রশ্ন ছিল একজন স্যার। আমার করে প্রশ্নটা একজন হচ্ছে, করে। জি স্যার আমি যেটা বলতে চাই, আমার প্রশ্নটা হচ্ছে যে আমি তাকে টাচই করিনি, মানে উদ্দেশ্য ছিল আমি খুন করার, কিন্তু আমি তাকে টাচই করিনি, সেক্ষেত্রে আমার শাস্তি হবে 7 বছর। তখন এটা আদালত কিভাবে প্রুভ করবে? এই যে তার মানে কি আঘাত প্রমাণ হইতে হবে, আপনার এগুলো মেডিকেল সাক্ষী সার্টিফিকেট প্রমাণের মধ্যে প্রমাণ থাকে, হবে। সাক্ষ্য প্রমাণ যদি প্রমাণ হয়। স্যার আমার এটা কোয়েশ্চেনটা হলো প্রমাণ 7 করাটা বছরটা কিন্তু খুব টাফ, কিন্তু স্যার এই জিনিসটা প্রমাণ করাটা খুব টাফ, অফকোর্স টাফ, অফকোর্স টাফ, কারণ আমি তাকে টাচই করি না। অফকোর্স টাফ। আমি তো বলছি অফকোর্স টাফ। আপনার উদ্দেশ্য প্রমাণ করতে হবে যে আপনি খুন করার উদ্দেশ্যে আপনি এই আঘাতটা করেছিলেন, আপনাকে তো প্রমাণ করতে হবে তখন। স্যার টাফ হলেও অফকোর্স তো টাফ। জি সাক্ষী স্যার বুঝতে প্রমাণ পারছি, থ্যাংক ইউ স্যার। যে স্যার এটা প্রমাণ হয়ে যায় কোনটা কি হয়, ফাইনালি তো রায়ের মধ্যে বিষয়টা চলে আসে। এখন আমার প্রশ্ন হলো স্যার, এই যে 7 বছর এটা কি দুজনেই আমরা শাস্তি ভোগ করব, যিনি প্ররোচনা দিছে এবং যিনি এই সংগঠন অপরাধটা সংগঠন করার জন্য গেছে? হ্যালো, আপনি কোনটা বলতে চাচ্ছেন? তিনি প্ররোচনা দিচ্ছেন? আমি স্যার যেটা যেটা বডি টাচ হয়নি, মানে সে খুন করার জন্য গেছে কিন্তু 7 বছরের সাজাটা, তো আমি তো প্ররোচনা দিছি এবং আমি প্ররোচনা দিয়ে খকে পাঠাইছি, এই শাস্তি কি দুজনের জন্য স্যার? অফকোর্স দুজনের জন্য, অফকোর্স দুজনের জন্য। আমি 14 বছরও তাই স্যার। হ্যাঁ 14 বছরও তাই, এক্স্যাক্টলি তাই। ঠিক আছে স্যার। কারণ আমি তো আপনাকে পাঠালাম। বলেন। হ্যাঁ স্যার আমার একটা প্রশ্ন জানতে, সেটা হলো স্যার এই আমি একজনকে কুড়াল নিয়ে মানে আমার উদ্দেশ্য তাকে আমি খুন করব, সে দেখা যায় আমার কুড়াল দেখার আগে ভয়ে সে স্ট্রোক করে বা জীবক মারা গেছে, মানে তার কাছে যাওয়ার আগে সে মারা গেছে, এই ক্ষেত্রে কি স্যার শাস্তির বিধান কি 7 বছর থাকবে? আপনি না না কুড়াল কেন দেখেই স্ট্রোক করে মারা গেছে, জি জি। আপনি তো অপরাধ সংগঠন করেননি, তাহলে আপনার 7 বছর। জি স্যার, এটা স্যার এখানে জি স্যার। ইন্টেনশন তো ছিল মারার জন্য। না ইন্টেনশন, ওনার আপনি কি অপরাধ কি সংগঠন হয়েছে? স্যার অ্যাটেম্প টু মার্ডার তাহলে 7 বছর, তাই তো? না ওইভাবে যাবেন না, আমি আবারও বলি ওইভাবে যাবেন না। এখানে আলোচনা করছি 115, এবং এগুলো সব দেখেন অ্যাবেটমেন্ট, সহায়তাকারী শাস্তি নিয়ে আলোচনা করছি আমরা। স্যার এখানে যে ভাইটা প্রশ্ন করছিলেন, যে মানে এক ভাই যে প্রশ্নটা করছিলেন যে উনি কুড়াল নিয়ে মারার জন্য যাচ্ছে, ইন্টেনশনে ছিল, কিন্তু আঘাত করার আগে ওই লোকটা স্টপ করে বা যে কোনো জিনিস কুড়াল দেখি উনি মারা গেছে। তো কুড়াল দেখে যদি হার্ট অ্যাটাক করে মারা যায়, এটা কতটুকু সম্ভব? হতে পারে, এটা হতে পারে। ফ্যাক্ট, আমি আবারও বলছি ফ্যাক্ট অনেক রকম। আপনি কিল একটা ঘুষি দিয়েও কিন্তু একজন লোক মারা যেতে পারে। হ্যাঁ মারা কিন্তু যেতে পারে এটা যদি আপনি সে যদি জানেন, অসুস্থ থাকে। আপনি যদি এটা প্রমাণ অপ্রমাণে আসে, তখন সেই অনুযায়ী বিবেচ্য হবে। আপনি এখন কি খুনের মামলা করেছেন না কিসের মামলা করেছেন, সেটা তো আপনাকে তখন প্রমাণ নিয়ে আসবে। আপনি আমার বিরুদ্ধে কি অপরাধের ধারা এনেছেন তার আঙ্গিকে তখন বিচার হবে। আপনি যদি 115 নিয়ে আসেন, তাহলে 115 আঙ্গিকে বিচার হবে। আপনি যদি আমার বিরুদ্ধে 115 ধারার অভিযোগ না নিয়ে আসেন, তাহলে সেক্ষেত্রে বিবেচনা করবে কোর্ট যে তার এই অপরাধ কোন ধারার আঙ্গিকে যাবে। এই যে যেমন 307-এর আপনারা অলরেডি একজন বিষয় নিয়ে আসছেন, তখন অপরাধ কোন ধারায় সংগঠিত হয়েছে, আপনি প্ররোচনা দাতাকে কোন অপরাধে সংগঠিত করেছেন, এগুলো সবকিছু ওই এজাহারের আঙ্গিকে ডিটারমাইন্ডেড হবে। এক কথায় উত্তর দেওয়া কঠিন। আমি বুঝাতে পেরেছি যে এক কথায় ইয়েস নো দিয়ে উত্তর দেওয়া
টু মাচ কঠিন। কারণ এগুলো প্রত্যেকটা ফ্যাক্ট, আপনি কোনো একটা ফ্যাক্টকে একটা ছকে ফেলে আপনি সিদ্ধান্ত দিতে পারবেন না। আপনার কাছে একরকম মনে হতে পারে, ওই ফ্যাক্টটি আমার কাছে আরেকটু ভিন্ন রকম মনে হতে পারে। এই জন্য দেখবেন যে শাস্তির ভিন্নতা আসছে না, যে অ্যাডিশনাল জাজ কোর্ট বা একজন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ যেভাবে বা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যেভাবে শাস্তি নিরূপণ করছেন, আপার কোর্টের কাছে মনে হয়েছে যে না, শাস্তি দেওয়া সঠিক হয়নি, খালাস দিয়ে দিচ্ছে না। তো এই কারণে এগুলো ভিন্নতা থাকবে। আমরা নৈর্ব্যক্তিক প্রশ্নের জন্য যতটুকু দরকার সেই ততটুকু পারলেই হবে আপাতত, যে সংগঠিত না হলে তার কি কি শাস্তি। আর কিছু? এই বলেন আর কিছু। প্রায় 11টা বাজে। না স্যার, আর কোনো প্রশ্ন নেই, বলেন স্যার। এই রাজ ভাই, আপনি আছেন? জি ভাই আছি। তো আমি প্রায় 11টা বাজে আমি এখানেই ক্লোজ করবো আপাতত আজকের মতো। তো আমি ওনাদের কি নোট টোট কি অবস্থা? নোট দেবো, কথা বলি আজকে, আমি কথা বলবো আপনার সাথে। হ্যাঁ আজকে ফাইনাল কথা করে বলে ফেলেন। নিচ্ছি। আমি যে হ্যাঁ হ্যাঁ, ফাইনাল ডিরেকশন করে ফেলছি বলেছি আজকেই। যে ওনাদের সকলের সঙ্গে কথা বলে থাকেন, তারপর আমি নোট কিন্তু এগুলো সবগুলো দিয়ে দিব। আচ্ছা ওকে ওকে, আমি কথা বলতেছি, আপনি বাইর হন। স্যার নোটটা খুব বেশি জরুরি। আমরা ভিন্ন ভিন্ন গাইড পড়তেছি, আবার আপনার এখানের প্যাটার্ন একরকম, আমরা ক্লাসটা এখানে অভ্যস্ত। তবে ওগুলো ফায়দা হচ্ছে, তবে নোটটা পাইলে যত দ্রুত পাই ততই আমাদের জন্য লাভ স্যার। অফকোর্স একটা প্যাটার্নের মধ্যে থাকলে আপনাদের বুঝতে সুবিধা। তবে আমি আবারও বলি, সব সময় মূল বইকে ফলো করবেন, সব সময় মূল বই। আমি কি পড়ালাম স্যার না পড়ালাম, আপনার এখানে তো এই ধারার মধ্যে স্যার উদাহরণগুলো সবগুলো মূল বই থেকে হুবহু তুলে দিয়েছেন স্যার। আমি তো আবারও বলেছি, আমি যেটা বানানো উদাহরণ সেটা কি আমি আপনাদের দেখাই দিচ্ছি না, যেটা আমার বানানো উদাহরণ বোঝানোর জন্য আপনাদের জাস্ট এটা একটা তৈরি করে দেওয়া। এবং সব আমি মিলে আমার স্যার আপনার উদাহরণে একটা আপনাদেরকে ভুল দেখালাম, যে এটাকে যদি ব্যাখ্যা করেন এটার ভিন্নতা পাবেন। আচ্ছা, এই আপনারা কি সবাই শুনতে পাচ্ছেন? তো এই জন্য আপনারা অবশ্যই এই যে রাজ ভাই যে কথাগুলো বলে আপনারা একটু শুনেন। আমরা চাই, আপনারা কালকে অনেকগুলো আলোচনা হয়েছে, আমার একটু কম ইয়া ছিল। আমি আপনাদেরকে বলেছি যে যদি আপনারা একটা সম্মিলিত একটা সিদ্ধান্তে আসতে পারেন, তাহলে আমি আপনাদের ছোট ছোট করে একটু পরীক্ষা নেওয়ার চেষ্টা করবো। আরেকটা জিনিস দেখেন তো, এই যে আমি বিগত সালের প্রশ্ন নৈর্ব্যক্তিক যেগুলো আসছে, অনুশীলন অংশ আর কিছু সম্ভাব্য প্রশ্ন আমি তুলে দিয়েছি, এগুলো যদি একটা স্টুডেন্ট চর্চা করে, তাহলে আমার বলেন তো তার প্রস্তুতিটা কেমন হবে? ভালো স্যার, ভালো হবে। অবশ্যই ভালো হবে স্যার। এই স্যার মেহেদি প্রশ্ন বলেন। নেন স্যার, পরীক্ষা নেন স্যার। এই মেহেদি আছেন? মেহেদি মনে হয় নাই। এই রবিনা, আমার মনে হয় রেকর্ডিং মেহেদি বন্ধ আছে? করে দেওয়া যায়। রজব আলী কে? রজব আছি স্যার। আছেন? জি স্যার। তো একটা বলেন তো, একটা স্টুডেন্ট যদি এই বিগত প্রশ্নগুলো যদি একটু ধারণা নেয় পড়ে, তার সঙ্গে সঙ্গে যদি অনুশীলন অংশ দেখেন, এখানে ছোট ছোট রিটেনের মতো করে প্রশ্ন দেওয়া আছে, কিছু ইয়েস নো দিয়ে ধারা জানতে চেয়েছি সেভাবে প্রশ্ন দেওয়া আছে। আপনি যদি নোটটা খুঁজেও যদি প্রশ্ন উত্তরগুলো করার চেষ্টা করেন, তাহলে কি প্রস্তুতিটা ভালো হবে না? অনেক ভালো হবে স্যার। তো আমি কি, শোনেন, এখন এটা কি একজন একজন টিচার বা আমি আপনাদের টিচার হতে চায় না, আমি আপনাদের মনে করেন যে একজন কি বলবো, বড় ভাই হিসেবে চিন্তা করতে পারেন বা অন্যভাবে যেটাই চিন্তা করেন না কেন, আমি এর বাইরে আর কি করে দিব বলেন? এই প্রস্তুতি অংশটুকু তো আপনাদের করার দায়িত্ব। তা তো অবশ্যই স্যার, জি স্যার। তারপরে যে আপনি যেটা করছেন স্যার এটা অতুলনীয় স্যার। হ্যাঁ, তো এটাকে স্যার কন্টিনিউ অসাধারণ। করতে হবে। হ্যাঁ, এখন যতটুকু সময় আছে স্যার, এতটুকু সময় যদি আমরা নোটগুলো দ্রুত হাতে পাই এবং এটা নিয়ে আমরা স্টাডি করি, আর একটু আপনার তো কথা স্যার বলেন। আন্তরিকতা যথেষ্ট আছে। আমি তো আর এজ এ আমার জায়গা থেকে অনেক কিছু আমি বলতে পারি না। হ্যাঁ, এই জন্য আপনাদের রাজ ভাই অনেক কিছু আপনাদের সঙ্গে শেয়ার করে। হ্যাঁ, তারপরে যদি কোনো বিষয় নিয়ে ত্রুটি বিচ্যুতি থাকে, এগুলো আমার সঙ্গে শেয়ার করতে পারবেন, ওটা নিয়ে অসুবিধা নেই। তা আপনারা একটু কথা বলেন, কথা বলে একটা জায়গায় আসলে আমি আমার মতো করে অবশ্যই আপনাদের, যেগুলো আমি আবারও বলেছি এগুলো কিসের জন্য, আমি তো আপনাদের জন্য, আপনাদের আমি একবারই দিয়ে দেবো, এগুলো কোনো অসুবিধা নেই। এবং আপনাদের একটা, যাতে এগুলো ভালো হয়, আপনারা কালকে অনেকগুলো মতামত দিয়েছেন, যাতে পরীক্ষা রাখা হয়। তো পরীক্ষা রাখার জন্য আপনাদের সম্মিলিত সিদ্ধান্ত নিতে হবে। আমি একজন দুইজনের জন্য করতে পারবো না, আমি আবারও বলছি।
স্যার একজন আমাদের জন্য দুইজন পরীক্ষাটা নিলে অনেক ভালো হয়, বেটার হবে স্যার। তা আমি বেটার বললে একজন ভুল হবে, দুইজন বেটার হবে স্যার। একজন দুইজনের জন্য আমি করতে পারবো না। আমি আবারও বলতেছি, আমি যদি পরিশ্রম দেই, আমি ভালো মতো পরিশ্রম দেওয়ার পক্ষপাতিত্ব। এই যে নোট করতেছি কি, আমি একদম আপনাদের দেখেন তো ইন অ্যান্ড আউটস এর মধ্যে আছে, যতটুকু আপনাদের বইয়ে দেওয়া আছে। তা আমি যেটাতে পরিশ্রম দেই আমি ভালো মতো করার চেষ্টা করি এবং সেই ইয়াটা সবসময় থাকে। তা আপনারা বাকি বিষয়ে একটু কথা বলেন, আমি লিভ করছি আপাতত। হ্যাঁ, আমি তো সকালে সুমন ভাই সকালে একটা শর্ত দিয়ে দিয়েছি বুঝছেন, আচ্ছা আমি একটু যে লিভ করি। আপনারা আচ্ছা আচ্ছা রেকর্ডটা অফ করে দেন, রেকর্ডটা। আচ্ছা দিচ্ছি। আচ্ছা আমি করে দিয়েছি।